আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ৫৫তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কর্নেলের জার্নাল থেকে। মাঝে মাঝে এমনটা হয়েছে, এক একটা বিচিত্র এবং অদ্ভুত ঘটনা আমার জীবনকে একটুখানি ছুঁয়ে চলে গেছে, কিন্তু পরে মনে হয়েছে কি আশ্চর্য, এই ঘটনার অন্তর্বর্তী তাৎপর্য খুঁজতে গিয়ে যেন মৃত্যুর ছায়া আমার বেঁচে থাকার খুব কাছ দিয়েই চলে গেছে। তার মানে সহজ করে বলতে গেলে জীবন এবং মৃত্যুর সংকীর্ণ সীমানা দিয়ে আমি হেঁটে গেছি, অথচ সেই সময়টাতে এতটুকু টের পাইনি একটু এদিক ওদিক হলেই কি ঘটতে পারত। এই ধরনের ঘটনাগুলিতে তত আড়ম্বর ছিল না, কেমন যেন নিঃশব্দে তা ঘটেছে। তারপর যখন তার অন্তর্বর্তী ভয়াল সত্যটাকে উপলব্ধি করে শিউরে উঠেছি, তখন মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত জার্নালে লিখে রাখাই ভালো। তাই এই ঘটনাটাও আমি জার্নালে লিখে রাখছি। সেবার সেপ্টেম্বর মাসে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি, রাস্তাঘাট জলে ডুবে গেছে। এক রবিবারে সকালে ছাদের বাগানের গাছগুলোর পরিচর্যা করে এসে ড্রয়িং রুমে বসে আছি এবং কফি পান করতে করতে খবরের কাগজগুলোর ওপর চোখ বোলাচ্ছি। এমন সময় ডোরবেল বাজলো। অভ্যাস মতো আমার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণকে ডাকতে গিয়ে হঠাৎ মনে হলো ডোরবেলটা দুবার বেজেছে। কাজেই এটা আমার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্তের নয়। তাছাড়া আগের সপ্তাহে সে তার পত্রিকার পক্ষ থেকে চীন সফরে গেছে। কোনো দিন তার টেলিফোন পেয়েছি। কলকাতায় ফিরলে সে ফেরার পথেই ফোন করে আমাকে জানাতো। দোতলায় লিন্ডাদের ফ্ল্যাটে কুকুরের চেঁচামেচি হয়তো বৃষ্টির শব্দে আমি শুনতে পাইনি, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে ডোরবেলে দুবার সুইচ টেপার অর্থ এটাও হতে পারে মফস্বলের কোনো মানুষ আমার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু আমাকে অবাক করে আবার পরপর দুবার ডোরবেল বাজলো। তখন ষষ্ঠীকে ডাকতেই হলো। ষষ্ঠী থাকে একেবারে উল্টো দিকে কিচেনের কাছে, কাজেই সে ডোরবেলের শব্দ শুনতে পায় না। কিন্তু পরপর ওইভাবে ঘন্টার ধ্বনিতে কি যেন একটা অস্বাভাবিকতা আছে। আমার ইনটিউশন যেন আমাকে নাড়া দিল। তাই আমি নিজেই ড্রয়িং রুম থেকে বেরিয়ে ছোট ওয়েটিং রুমের ভেতর দিয়ে গিয়ে দরজার আই হলে চোখ রাখলুম। দেখলুম এক মহিলা রেনকোট পরে দাঁড়িয়ে আছেন। তখনই দরজা খুলে দিলুম। ভদ্রমহিলা নমস্কার করে বললেন, আপনাকে এমন সময় বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার ফোন নম্বরটাও আমি জানি না, শুধু ঠিকানাটা জানতে পেরেই চলে এসেছি। বললুম, আসুন। এই বৃষ্টির মধ্যে এসেছেন সেটা কোনো কথা নয়, কিন্তু আমাদের এই ইলিয়েট রোড এলাকা তো একেবারে জলে ভাসছে। যাই হোক, আসুন। ভদ্রমহিলা ভিতরে ঢুকে তার রেনকোটটা খুললেন। আমি ভদ্রতা করে সেটা হাতে নিয়ে ওয়েটিং রুমের ব্র্যাকেটেই ঝুলিয়ে রাখলাম। তারপর আবার বললুম, আসুন। ড্রয়িং রুমে ঢুকে তাকে সোফায় বসতে বলে আমি আমার ইজি চেয়ারে বসলুম। ইতিমধ্যে যেভাবে হোক ষষ্ঠীচরণ টের পেয়েছে একটা কিছু ঘটেছে। সে ফ্যাল করে তাকিয়ে ভদ্রভাবেই তাকে দেখছিল। বললুম, আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে, শিগগির 2 কাপ কফি আর স্ন্যাক্স নিয়ে আয়। ষষ্ঠী ভিতরে ঢুকে গেল। এবার আমি তীক্ষ্ণ দৃষ্টে ভদ্রমহিলার দিকে তাকালুম। তার পরনের শাড়িতে রুচির পরিচয় আছে। ম্যাচিং ব্লাউজের হাতা কোনোই অবধি ছড়িয়ে এসেছে, কিন্তু তার চেহারার তীক্ষ্ণ লাবণ্য কেন যেন বৃষ্টি ভেজা ফুলের মতোই মিইয়ে গেছে। মুখের উজ্জ্বল রং নিষ্প্রভ দেখাচ্ছে। তিনি আমার দৃষ্টির তীক্ষ্ণতা হয়তো সহ্য করতে না পেরেই মুখ নামিয়ে ছোট হ্যান্ডব্যাগটা কোলের ওপর রেখে মৃদুস্বরে বললেন, আপনার চেহারা দেখে তখনই বুঝতে পেরেছিলুম আমি ঠিক জায়গায় পৌঁছেছি। আমার নাম পরমা রায়চৌধুরী।
একটু হেসে বললুম, বোঝা যাচ্ছে আপনি গাড়িতে এসেছেন। সম্ভবত গাড়িটা ডিজেলে চলে, তা না হলে আপনাকে প্রায় অর্ধেকটা শরীর ভিজিয়ে এখানে আসতে হতো। পরমা বললেন, আপনি ঠিকই ধরেছেন। তার কথার উপরে বললুম, তার চেয়ে বড় কথা, কোনো ঘটনার আকস্মিক চাপই আপনাকে এই দুর্যোগের মধ্যে আমার কাছে আসতে বাধ্য করেছে। যাই হোক, আপনি কফি খান। কফি নার্ভকে চাঙ্গা করে। তাছাড়া এই বৃষ্টির মধ্যে স্ন্যাক্সের সঙ্গে কফি আলাপ পরিচয়ের চমৎকার আবহাওয়া গড়ে তোলে। ষষ্ঠীচরণ তখন কফির ট্রেটা সেন্টার টেবিলে রাখছিল। সে চলে যাবার পর পরমা বললেন, আমি কফি খুব কদাচিৎ খাই, তবে আপনি যখন বলছেন আমার আপত্তি নেই। তবে একটা শর্ত, আপনি আমাকে তুমি বললেই খুশি হব। এরপর কিছুক্ষণ পরমা চুপচাপ কফি খেতে থাকলো। আমি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে ঘটনাটা বুঝবার চেষ্টা করছিলাম। আসলে লোকেরা আমার সম্পর্কে যাই রটাক, সত্যিই তো আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। শুধু আছে পর্যবেক্ষণের ক্ষমতা। দীর্ঘ সামরিক জীবন পরবর্তীকাল থেকে এই পর্যবেক্ষণ ক্ষমতাটা আমাকে সানিয়ে তুলতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমার মনে হলো আনুমানিক 30-32 বছরের এই সুন্দরী মহিলা কোনো অভিজাত বংশের তো বটেই, তাছাড়া সে বিবাহিতা। অগোছালো চুলের আড়ালে সিঁথির ফাঁকে ক্ষীণ একটা সিঁদুরের রেখা। অতএব পরমা স্বামীও বিত্তবান কোনো অভিজাত পরিবারের মানুষ। একটু পরে আমি বললুম, আশা করি তোমার নার্ভ চাঙ্গা হয়েছে। এবার আমার প্রথম প্রশ্ন, আমার পরিচয় এবং ঠিকানা তুমি কার কাছে পেয়েছো? পরমা বলল, আমার এক বন্ধুর কাছে। আপনাকে খুলেই বলছি, আমার এই বন্ধুটি কোনো মহিলা নয়, পুরুষ। কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। সে এখন একটা ট্রেডিং কনসার্নের এক্সিকিউটিভ। তার নাম শিলাদিত্য মজুমদার। বললুম, নামটা আমার চেনা মনে হচ্ছে না। যাই হোক, সে কি তোমায় বলেছে কোন সূত্রে সে আমার নামটা জানে? পরমা ঘড়ি দেখল, তারপর বলল, তাদের মহাবীর ট্রেডিং কোম্পানির একটা কেস আপনি হাতে নিয়েছিলেন বছর 2 আগের কথা। আমি কিন্তু স্মরণ করতে পারলাম না। বললুম, অনেক সময় রহস্যময় কিছু ঘটলে সেখানে ঝাঁপিয়ে পড়ার বাতিক আমার আছে। যাই হোক, বোঝা যাচ্ছে যে ঘটনার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো তা তোমার বন্ধু শিলাদিত্য জানে। পরমা মৃদু স্বরে বলল, হ্যাঁ, তারই পরামর্শে আমি আপনার কাছে এসেছি। প্লিজ কর্নেল সাহেব, আপনি ওকে সাহায্য করুন। বললুম, তুমি নিশ্চয়ই কোনো নির্দিষ্ট কারণে নিজেকে বিপন্ন মনে করছো, এই তো? পরমা বলল, কর্নেল সাহেব, আমার বাবা মা বেঁচে নেই। আমার দাদা থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি খুব কদাচিৎ আসেন। আমাদের পৈতৃক বাড়িটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে। তার কথার উপরে বলল, আমার ধারণা তুমি তোমার স্বামীর দিক থেকে বিপদের আভাস পেয়েছ। কথাটা শুনেই পরমা চঞ্চল হয়ে উঠল। তার চোখ ছলছল করতে থাকলো। সে উত্তেজনা চেপে বলল, শিলাদিত্য ঠিকই বলেছে, আপনি সত্যিই অন্তর্যামী। একটু হেসে বলল, ওই শব্দটা শুনতে শুনতে আমার কাছে অর্থহীন হয়ে গেছে। তুমি বলো তোমার স্বামীর দিক থেকে কি বিপদ আসতে পারে বলে তুমি আশঙ্কা করছো? পরমা রুমালে চোখ দুটো স্পঞ্জ করে চাপা স্বরে বলল, সে একজন খুনি ভাড়া করেছে। তুমি কি করে জানলে? শিলাদিত্যকে আমি বিশ্বাস করি, সে আমায় বলেছে। তোমার স্বামী তোমাকে খুন করতে চান কেন? আমার স্বামী কালিশ রায়চৌধুরী একজন ব্যবসায়ী। তার ট্রেডিং এজেন্সিটাও একসময় বেশ বড় ছিল, কিন্তু তার নিজেরই দোষে ব্যবসার অবস্থা এখন শোচনীয়। আমার বাবা মা আমার এবং আমার দাদার নামে অনেক টাকা ব্যাংকে এবং কোম্পানির পেপারে ডিপোজিট রেখে গিয়েছিলেন। আমার সঙ্গে কালিশের বিয়ের সময় আমার দাদা অর্ণব অস্ট্রেলিয়া থেকে এসে তার নিজের অংশটা তুলে নিয়েছিল, আর আমার অংশটা কালিশের পরামর্শে আমার নির্বোধ দাদা আমাকে তুলে নিতে বলে এবং সবটাই আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে বলে। এই ডিপোজিটের নমিনি আমার স্বামী কালিশ রায়চৌধুরী। কথাগুলো শোনার পর আমি বললাম, অর্থাৎ তোমার দৈবাৎ একটা কিছু ঘটে গেলে টাকাগুলো? পরমা দ্রুত বলল, 25 লক্ষ টাকা। বললুম,
তাহলে কালিশবাবুর দিক থেকে তোমাকে মেরে ফেলার একটা স্পষ্ট মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি তোমার বন্ধুর সাহায্যে ব্যাংকের কাগজে নমিনি চেঞ্জ করে নিলেই পারো। পরমা আবার চঞ্চল হয়ে উঠল। সে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কলেজ সাহেব, যে কোনো মুহূর্তে আমার স্বামীর ভাড়াটে খুনি আমাকে মেরে ফেলতে পারে। শিলাদিত্য গতকাল সন্ধ্যায় এই গোপন চক্রান্তের কথা জানতে পেরেছে, তারপরেই আমার সঙ্গে দেখা করতে ছুটে গেছে। ওই সময় আমার স্বামী ক্লাবে ছিল। প্রতি শনিবার সে মাতাল হয়ে বাড়ি ফেরে প্রায় রাত্রি 10টা, 10:30টায়। বললাম, আজ এখন তোমার স্বামী কোথায় আছেন? পরমা বলল, আজ ভোর 6টায় কালিশ তার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বলে গেছে ডায়মন্ড হারবার রোডে একটা বাগান বাড়িতে তারা পিকনিক করবে। আমাকে সঙ্গে নিয়ে যাওয়া নাকি সেখানে নিরাপদ নয়, কারণ তার বন্ধুরা মাতলামি করে পরস্পরের স্ত্রীর সঙ্গে নাচানাচি করে এবং কখনো সীমা ছাড়িয়ে যায়। কালিশ সেটা পছন্দ করে না, কিন্তু তার ব্যবসার স্বার্থেই নাকি তাকে সেখানে যেতে হচ্ছে। পরমা আবার ঘড়ি দেখলো। বললুম, তোমার কি অন্য কোথাও যাওয়ার তাড়া আছে? সে বলল, আমি আপনার এখান থেকে সল্ট লেকে শিলাদিত্যের বাড়িতে যাব, দিনটা সেখানেই কাটাবো। কলেজ সাহেব, প্লিজ আপনি এই বিপদ থেকে আমাকে বাঁচান। আপনাকে আমি আমার বডিগার্ড হতে বলছি না, কি করলে আমি আত্মরক্ষা করতে পারি সেই ব্যবস্থাটা করে দিন। শিলাদিত্য বলেছে, তাছাড়া আমি নিজেও বুঝতে পারছি এই ব্যাপারটা নিয়ে সরাসরি পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। তারা হয়তো আমার স্বামীকে গ্রেপ্তার করবে এবং জেরা করে ভাড়াটে খুনির নাম জানার চেষ্টা করবে, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না। এবার একটু গম্ভীর হয়ে বললুম, এই যে তুমি বাড়ি থেকে এসেছো এবং সল্ট লেকে যাবে বলছো, পথে তো তোমার বিপদ হতে পারে। বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খুনির পক্ষে কাজটা সোজা। এবার পরমা তার হ্যান্ডব্যাগ খুলে একটা 22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভার দেখিয়ে বলল, এটা আমার কাছে আছে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি লাইসেন্সড? পরমাকে নার্ভাস দেখালো। সে চাপা স্বরে বলল, জানি না, এটা আমাকে শিলাদিত্য দিয়েছে। কখন? কাল সন্ধ্যায় যখন সে নিউ আলিপুরে আমার অ্যাপার্টমেন্টে গিয়েছিল তখন সে এটা দিয়ে এসেছিল। এটা নাকি অটোমেটিক। কিভাবে এটা ব্যবহার করতে হয় শিলাদিত্য আমাকে শিখিয়ে দিয়েছে। আমি এতক্ষণে চুরুট ধরালুম, কারণ পরমা যেভাবে ঘটনাটা আমাকে শোনাচ্ছিল তাতে যেন আমার বোধ বুদ্ধি কিরকম গুলিয়ে যাচ্ছিল। ক্রমশ একটা সন্দেহ মনে মনে দানা বাঁধছিল, কালিশ রায়চৌধুরীর স্ত্রীর প্রতি আক্রোশ কি শুধু তার অর্থ আত্মসাৎ করার জন্য নাকি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। পরমা এবং শিলাদিত্যের মধ্যে একটা গভীর সম্পর্কের কথা ভদ্রলোক নিশ্চয়ই আঁচ করেছেন। পরমা আমার দিকে তাকিয়েছিল। সে বলল, এটা সারা পথ আমার সিটের পাশে ফেলে রাখি, সন্দেহজনক কাকেও দেখলে তাদের পাল্টা আক্রমণ করতে পারি। আমি তাকে হাত বুলিয়ে বললুম, তোমার পুরো ঠিকানা আর ফোন নম্বর আমাকে দাও, সেই সঙ্গে তোমার স্বামীর বিজনেসের ঠিকানা ও ফোন নম্বর, আর তোমার বন্ধু শিলাদিত্যের অফিস আর বাড়ির ঠিকানা, ফোন নম্বর আমার দরকার। পরমা আবার তার ব্যাগ খুলে দুটো কার্ড দিল। দেখলুম একটা কার্ড তার স্বামীর কোম্পানির, অন্যটা শিলাদিত্যের। এরপর একটা প্যাডে এসে তার এবং শিলাদিত্যের বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর লিখে দিল। তারপর ঘড়ি দেখে বলল, এবার আমি যাই, প্রয়োজনে আপনাকে টেলিফোন করব। ফোন নম্বর এবং ঠিকানাগুলো দেখার পর আমি পরমাকে আমার একটা নেম কার্ড দিল। সে সেটা সযত্নে হ্যান্ডব্যাগের ভিতরে রাখলো। তারপর আমাকে নমস্কার করে দ্রুত বেরিয়ে গেল। সেদিন দুপুরের পরেই বৃষ্টি ছেড়ে গিয়েছিল এবং আকাশ প্রায় নির্মেঘ হয়ে উঠেছিল। আমার দিবানিদ্রায় অভ্যাস নেই। দুপুরে খাওয়ার পর কালিশ রায়চৌধুরীর নিউ আলিপুরের বাড়িতে টেলিফোন করেছিল, কিন্তু কেউ টেলিফোন ধরেনি। তারপর শিলাদিত্যকে ফোন করেছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, সল্ট লেকে শিলাদিত্যের ফ্ল্যাটেও ফোন বেজে যাচ্ছিল, কেউ ধরেনি। সত্যি বলতে কি, এই ধরনের কেস কখনো আমার হাতে আসেনি। একটি মেয়ের পেছনে তার স্বামী নাকি ভাড়াটে খুনি লেলিয়ে দিয়েছে এবং সম্ভবত মেয়েটি তার বয়ফ্রেন্ড বা প্রেমিকের কাছে জানতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া তার সেই প্রেমিক মেয়েটিকে আত্মরক্ষার জন্য একটা চোরাই বিদেশি রিভলভার দিয়েছে। কাজেই আমার মধ্যে একটা উত্তেজনা জাগছিল, যেন যে কোনো মুহূর্তেই আমি একটা খুন খারাপির খবর পেয়ে যাব।
এই উত্তেজনাই আমাকে সন্ধ্যা 6টা অবধি একবার নিউ আলিপুরে একবার সল্ট লেকে টেলিফোন করিয়ে ছেড়েছিল। কিন্তু নিউ আলিপুরের ফ্ল্যাটে কেউ না থাকতেও পারে, সল্ট লেকের ফ্ল্যাটে শিলাদিত্য এবং পরমাত্ম থাকার কথা। উত্তেজনা আমাকে নাড়া দিলে আমার অভ্যাস কাপের পর কাপ কফি পান এবং চুরুট পোড়ানো। সন্ধ্যা 7টায় আমি ভাবছিলাম এবার নিউ আলিপুর বা সল্ট লেক যেখান থেকেই হোক ফোন করলে নিশ্চয়ই সাড়া পাবো। কিন্তু একরাশ চুরুটের ধোঁয়া ছেড়ে রিসিভারের দিকে হাত বাড়াতেই আমাকে চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। প্রায় সঙ্গে সঙ্গেই সাড়া দিল। হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। টেলিফোনের ওপার থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কর্নেল সাহেব, সত্যি আপনার কোনো তুলনা হয় না। লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর আমার সুপরিচিত নরেশ ধরের কণ্ঠস্বর চিনতে আমার ভুল হয় না। কিন্তু নরেশবাবু আমাকে এই অসময়ে রিং করছেন, এতেই আমার চমক জাগল। বললুম, প্লিজ নরেশবাবু, এই সুন্দর সন্ধ্যাবেলায় আমাকে কোনো ডেড বডির খবর যেন শোনাবেন না। নরেশবাবুর হাসি ভেসে এলো। কর্নেল সাহেব, এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো হয়ে গেল। বললুম, সর্বনাশ, আপনি দেখছি আমার চেয়েও ধুরন্ধর। কারণ আপনাকে খুলে বলতে বাধা নেই, আজ সারাদিন আমি একটা খুন খারাপির সম্ভাবনা নিয়েই উত্তেজিত ছিল। কর্নেল সাহেব, তাহলে আপনি শুনে খুশি হবেন, আপনি যা চাইছিলেন তাই হয়েছে, অর্থাৎ একটা ডেড বডি পাওয়া গেছে। কি সর্বনাশ, কোথায় পাওয়া গেল? রাস্তায়? না, নিউ আলিপুরের পশ এরিয়ার একটা অ্যাপার্টমেন্টে। আশা করি আপনি বুঝতে পারছেন অ্যাপার্টমেন্টটা কার। উত্তেজনা চেপে বললুম, ওখানকার এক ভদ্রমহিলা পরমা রায়চৌধুরীকে আমি আমার নেম কার্ড দিয়েছিল। সম্ভবত তার কাছ থেকেই আপনারা আমার হদিশ পেয়েছেন, এই তো? নরেশবাবু আবার একটু হেসে বললেন, হ্যাঁ, তবে টেলিফোনে সব কথা বলা যাবে না। আমি মিসেস রায়চৌধুরীর অ্যাপার্টমেন্ট থেকেই আপনাকে ফোন করছি। এই রবিবারেও লালবাজারের পুলিশ মহল ছুটে এসেছে এখানে। ওসি হোমিসাইড সদল বলে এসেছেন। কর্নেল সাহেব, আপনার এখানে আসা দরকার, কারণ মিসেস রায়চৌধুরী আপনার ক্লায়েন্ট। আমি গাড়ি পাঠাচ্ছি, কারণ আমার হাতে খবর আছে আপনার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী এখন চীন মুলুকে সফর করছেন। কাজেই তার গাড়ি এখন আপনি পাচ্ছেন না। ট্যাক্সের পয়সা খরচ করে ট্যাক্সি ভাড়া করেই বা আপনি এখানে আসবেন কেন? প্লিজ ওয়েট। নরেশধর ফোন রেখে দিলেন। হ্যাঁ, পুলিশের গাড়িতেই আমাকে যেতে হবে, ততক্ষণ অপেক্ষা করা যাক। তারপরে মনে হলো সল্ট লেকে শিলাদিত্যকে একবার টেলিফোন ডায়াল করার পর কয়েকবার রিং হলো, তারপর সারা এলো। ইয়া, বললুম, আপনি কি শিলাদিত্য মজুমদার? ইয়া, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মাই গুডনেস, কর্নেল সাহেব, আমাকে আশা করি আপনার মনে আছে, আমাদের কোম্পানি মহাবীর ট্রেডিং এজেন্সির একটা কেসে আপনার সঙ্গে আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম। তখনই মনে পড়ে গেল শিলাদিত্যকে। হ্যাঁ, বলিষ্ঠ গড়নের এবং হ্যান্ডসাম চেহারার এই যুবকটি আমার চোখে ভেসে উঠল। একটা মূর্তি পাচার চক্রের জাল থেকে তাকে আমি বের করে আনতে পেরেছিলাম। শিলাদিত্য শুধু সাহসীই নয়, তার মৃত্যু ভয়ও যেন নেই। তবে সে পুরনো কেচ্ছা ঘেটে লাভ নেই। আমি বললুম, দেখো শিলাদিত্য, তোমার বয়স তো থেমে নেই, অনেক ঘটনা আমার মনে চাপা পড়ে যায়। যাই হোক, এবার আসল কথাটা বলি। তোমার গার্লফ্রেন্ড, সরি কিছু মনে করো না, এই বুড়ো বয়সেও আমি বড্ড রোম্যান্টিক। শিলাদিত্য তখনই উত্তেজিত হয়ে বলল, আমি পরমাকে আপনার কাছে পাঠিয়েছিলাম। বিকেল 5টা পর্যন্ত পরমা আর আমি চৌরঙ্গি এলাকার একটা সিনেমা হলের ছবি দেখছি। তারপর আমি ওর গাড়িতে নিউ আলিপুরে ওদের হাউজিং কমপ্লেক্স সুরঞ্জনার গেটে পৌঁছে দিয়ে ট্যাক্সি করে সল্টলেক ফিরেছিল। তখন প্রায় 6টা। তার কিছুক্ষণ পরে পরমা আমাকে ফোনে জানিয়েছিল সে বাথরুমে ঢুকেছিল, তবে স্নান করার ইচ্ছা ছিল। ভাগ্যিস সে আমার দেওয়া ফায়ার আর্মসটা হাতের কাছেই রেখেছিল। অ্যাপার্টমেন্টে কেউ নেই, অতএব সে পর্দা না টেনেই বাথটাবে নেমেছিল। সেই সময় আচমকা একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে পরমা তার রিভলভার থেকে পরপর 3বার গুলি ছোড়ে। লোকটা পড়ে যায়। কিন্তু কর্নেল সাহেব,
প্লিজ আপনি এইসব কথা গোপন রাখবেন। বললুম, তাহলে বোঝা যাচ্ছে পরমা এরপর নিজেই লালবাজারে পুলিশ কন্ট্রোল রুমে টেলিফোন করেছে, তাই না? শিলাদিত্য বলল, ঠিক ধরেছেন, আপনি বিজ্ঞ মানুষ। পরমা অবশ্য পুলিশকে এসব কথা জানায়নি। লোকটাকে গুলি করার পরই প্রথমে সে আমাকে ফোন করেছিল। আমার পরামর্শে সে রিভলভারটা লুকিয়ে রেখে পুলিশকে জানিয়েছিল। বাইরে থেকে ফিরে স্নানের জন্য বাথরুমে গিয়ে একটা মুখোশ পরা লোকের ডেড বডি সে দেখতে পেয়েছে, তার খুব ভয় করছে ইত্যাদি। বললুম, তারপর কি তোমাকে আর সে ফোন করেছিল? শিলাদিত্য আমার কথার উপরেই বলল, সে সাহসী তা ঠিক, তবে বুঝতে পারছেন সে প্রাণের ভয়ে বেপরোয়া হয়েই তার আততায়ীকে গুলি করে মেরেছে। আমার অনুরোধ, আপনি প্লিজ আমাকে যেন আড়ালে রাখবেন, কারণ পরমার স্বামী কালিস মূর্তিমান শয়তান। সে আমার সঙ্গে পরমার সম্পর্কের কথা যেভাবে হোক সম্প্রতি আঁচ করেছে। বললুম, শিলাদিত্য, হাতে সময় কম। লালবাজারের ডিটেকটিভ অফিসারের তাগিদে আমাকে ঘটনাস্থলে যেতে হবে। যে কোনো সময় গাড়ি এসে পড়বে। তোমার কাছে শুধু এই কথাটি জানতে চাই, তুমি কেমন করে জানলে যে কালিসবাবু তার স্ত্রীকে খুন করার জন্য ভাড়াটে খুনি জোগাড় করেছেন? শিলাদিত্য বলল, আপনি ওকে বিশ্বাস করুন কর্নেল সাহেব, কিভাবে কথাটা আমি জানতে পেরেছিলাম তা আমি আপনাকে পরে মুখোমুখি জানাবো। বললুম, তাহলে তুমি এ বিষয়ে শিওর ছিলে? যাই হোক শিলাদিত্য, আমার কেন জানি না মনে হচ্ছে খুনি তোমার চেনা এবং সে পরমার সঙ্গে তোমার সম্পর্কের কথা জানতো। তাই সে তোমার সাহায্য চেয়েছিল এবং তার বদলে তোমাকে তার প্রাপ্য টাকার ভাগ দিতে চেয়েছিল। কি? শিলাদিত্যের কণ্ঠস্বর যেন কেঁপে গেল। সে বলল, প্লিজ কর্নেল সাহেব, আমার সারা শরীর জুড়ে যেন ইলেকট্রিক্যাল কারেন্ট বয়ে যাচ্ছে। আপনি আমার ভরসা। আপনি এখন বেশি কিছু জানতে চাইবেন না। আমি তো আপনাকে কথা দিয়েছি যথাসময়ে সব বলবো। তবে আপাতত কিছুদিন আমি গা ঢাকা দেবো। সে ফোন রেখে দিল। আমি রিসিভার হাতে করেই অন্তত 1 মিনিট চুপচাপ থাকার পর রেখে দিলুম। শিলাদিত্য ধুরন্ধর তা বোঝা গেল, কারণ কালিসবাবু তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন তা সে বুঝেছে। ভেবেছিলুম আবার 1 কাপ কফি খাবো, কিন্তু তখনই ডোরবেল বাজলো এবং ষষ্ঠীচরণ এসে বলল, লালবাজার থেকে পুলিশের গাড়ি এসেছে বাবা মশাই। ড্রাইভার বাবু বলছেন তোমার সাহেবকে আসতে বলো, আমি নিচে থাকছি। সুরঞ্জনা হাউজিং কমপ্লেক্সের মেইন গেট দিয়ে পুলিশের গাড়ি এগিয়ে গেল। তখন প্রায় 8টা বাজে। এমন একটা উত্তেজনাময় ঘটনার ফলে প্রতিটি ব্লকের আলোগুলো জ্বলছিল। স্লিবকের সামনে গিয়ে গাড়ি থামল। চারিদিকে পুলিশ ব্লকটাকে ঘিরে রেখেছে। নরেশধর আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি গোফের নিচে একটুখানি হেসে চাপা স্বরে বললেন, ওয়েলকাম কর্নেল সাহেব। চাপা স্বরে বললুম, ডেড বডিটা কার তা শনাক্ত করতে পেরেছেন? নরেশবাবু বললেন, পেরেছি। লিফটে উঠে কিছুটা আওয়াজ দিচ্ছি। আমাদের উঠতে হবে 6th ফ্লোরে। লিফটটা নিচেই ছিল। ভিতরে ঢুকে সুইচ অন করে নরেশবাবু বললেন, মিসেস রায়চৌধুরী বলছিলেন লোকটাকে তার চেনা লাগছে, কিন্তু ঠিক চিনতে পারছেন না। এদিকে আধ ঘন্টা আগে তার স্বামী কালিস রায়চৌধুরী পিকনিক করে বাড়ি ফিরেছেন। তিনি কিছুটা মত্ত অবস্থায় ছিলেন। পিকনিকের ব্যাপার তো, ড্রিঙ্কটা বেশি হয়েছিল। যাই হোক, তিনি ডেড বডিটা দেখা মাত্র বলে উঠেছিলেন, এই স্কাউন্ড্রেল তো আমার চেনা লোক, এর নাম বাপি বোস। তারপর তিনি সংক্ষেপে জানিয়েছেন লোকটা থাকতো টালিগঞ্জ এরিয়ায়। তার এক বন্ধু শচীনের কাছেই তাকে নাকি তিনি প্রথম দেখেন। শচীন সেন রাজনীতি করেন, বাপিকে তিনি নাকি কাজে লাগান। যাই হোক, যথাস্থানে সব শুনবেন। লিফট 6th ফ্লোরে পৌঁছেছিল। লিফট থেকে বেরিয়ে দেখলুম একজন উর্দি পরা অফিসার এবং কয়েকজন আর্মড কনস্টেবল সামনের করিডরে প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে দেখলুম 606 নম্বর অ্যাপার্টমেন্টের দরজা খোলা। সেখানেও 2জন পুলিশ কনস্টেবল দুধারে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতেই ওসি হোমিসাইড হেমেন্দ্র হাজরা সোফায় বসে আছেন। তার মুখোমুখি যিনি বসে আছেন তার গায়ের রং শ্যামবর্ণ, মাথায় কাঁচা পাকা একরাশ চুল, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। একটু তফাতে বসে আছে পরমা রায়চৌধুরী। সে আমাকে দেখা মাত্র উঠে দাঁড়িয়েছিল। 2 চোখ লাল এবং ছলো ছলো, অগোছালো চুল।
আমি তাকে ইশারায় বসতে বললুম। ওসি হোমিসাইড মিস্টার হাজরা আমাকে দেখেই উঠে দাঁড়িয়েছিলেন। তিনি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললেন, আমাদের পরম সৌভাগ্য, প্রখ্যাত রহস্যবিদী কর্নেল লীলাদ্রি সরকারকে আমরা এই ঘটনা বা দুর্ঘটনার সঙ্গে পাচ্ছি। বসুন কর্নেল সাহেব। আমি তার উল্টো দিকে বসার পর পরমা ভাঙা গলায় বলল, আমি কর্নেল সাহেবের জন্য কফি করতে বলি। বললুম, থাক, আমি কফি খেয়েই বেরিয়েছি। ইতিমধ্যে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোক কেমন চোখে তাকিয়ে আমাকে দেখছিলেন। মিস্টার হাজরা বললেন, আলাপ করি দি, ইনি মিসেস রায়চৌধুরীর স্বামী মিস্টার কালিস রায়চৌধুরী, আর মিস্টার রায়চৌধুরী ইনি প্রখ্যাত। তার কথার উপর দ্রুত বললুম, আমি একজন ন্যাচারোলজিস্ট। মিস্টার হাজরা, আমার নেম কার্ডটা নিশ্চয়ই পরমার কাছ থেকে পেয়েছেন, সেটা একে দেখাতে পারেন। আমার কথা গ্রাহ্য না করে কালিসবাবু জড়ানো গলায় বললেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপিকে কে 3টে গুলি করলো, কে সে? তাছাড়া বাপি আমার অ্যাপার্টমেন্টে ঢুকলো কি করে? পরমা, এখনো সময় আছে, তুমি সত্য কথা বলো। লালবাজারের ওসি হোমিসাইডাল মিস্টার হাজরা ভ্রু কুঁচকে কালিসবাবুর দিকে তাকিয়েছিলেন। লক্ষ্য করলুম তিনি বেজায় বিরক্ত। সেই সঙ্গে এও বুঝতে পারলুম কালিসবাবু তার স্ত্রী পরমাকে এর আগেও এ ধরনের প্রশ্ন করেছেন। কারণ এবার মিস্টার হাজরা বলে উঠলেন, কালিসবাবু, এটা আপনাদের দাম্পত্য কলহের ব্যাপার নয়। এখানে সাংঘাতিক একটা মার্ডার ঘটেছে। আপনার স্ত্রীকে যা জেরা করার তা আমরা ইতিপূর্বে করেছি এবং আরও করব। সেই সঙ্গে আপনাকেও জেরা করার প্রচুর কারণ আছে। কালিসবাবু চুপ করে গেলেন। আমি নরেশবাবুর দিকে তাকালুম। তার ঠোঁটের কোণে কেমন একটা হাসির রেখা চোখে পড়ল। আমি বললুম, নরেশবাবু, ডেড বডি কি মর্গে পাঠিয়েছেন? নরেশবাবু বললেন, আধ ঘন্টা আগে পাঠিয়েছি। আশা করি যথাযথভাবে সুরতহাল অর্থাৎ বডির পজিশন ইত্যাদি যা নোট করার দরকার নোট করেছেন। নোট আমি করেছি, তবে এক্ষেত্রে সুরতহাল রিপোর্ট তৈরি করে দেবেন লোকাল থানার অফিসার ইনচার্জ প্রসন্ন তরফদার। বলে তিনি উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, ওসি মিস্টার তরফদার কি এখানে আছেন? নরেশবাবু বললেন, না, তার যেসব কাজ ছিল সেগুলো করে নিয়ে উনি থানায় ফিরে গেছেন। যেহেতু পরমা দেবী লালবাজারে টেলিফোনে খবরটা দিয়েছিলেন, তাই আমাদের এই মিস্টার হাজরার নির্দেশে কেসটা আমাদের সিআইডি হাতে নিয়েছেন। এবার চলুন, আপনাকে ঘটনাস্থলে নিয়ে যাই। মিস্টার হাজরা কি সঙ্গে আসবেন? মিস্টার হাজরা গম্ভীর মুখে বললেন, আপনি কর্নেল সাহেবকে দেখিয়ে নিয়ে আসুন, ততক্ষণে আমি কালিসবাবুর সঙ্গে দরকারি কিছু কথা বলে নিই। আমি উঠে দাঁড়িয়ে বললুম, পরমা, তুমি আমাদের সঙ্গে এসো। নরেশবাবু বললেন, হ্যাঁ, ওকে তো সঙ্গে নিতেই হবে, কারণ উনি ঘটনাটা বর্ণনা করবেন। প্রশস্ত ড্রয়িং রুম থেকে একটা দরজা দিয়ে বেরিয়ে যে ঘরে ঢুকলুম সেটা কালিসবাবুর অফিস বলেই মনে হলো। তারপর সেই ঘর থেকে বেরিয়ে একটা সংকীর্ণ করিডোর। নরেশবাবু বললেন, বাঁদিকের এই ঘরটা বেডরুম। বেডরুম থেকেও বাথরুমে যাওয়া যায়, আবার এই করিডোর দিয়েও যাওয়া যায়। একালের বিত্তশালীদের অ্যাপার্টমেন্টে ইউরো মার্কিন আদলের বাথরুম থাকাই স্বাভাবিক। বাথটবের কিনারায় খানিকটা জমাট বাঁধা রক্ত চোখে পড়ল। বাথটবে জল নেই দেখে জিজ্ঞেস করলুম, আমার ধারণা ছিল আততায়ী বাপি বোস পরমাকে এখানেই খুন করতে চেয়েছিল, কারণ পরমা সম্ভবত। আমার কথার উত্তরে পরমা দ্রুত বলল, হ্যাঁ, আমি স্নান করবো বলেই আসছিলাম, হঠাৎ দেখলাম এখানে একটা লোক রক্তাক্ত শরীরে পড়ে আছে। তখনই আমি ছুটে গিয়ে লালবাজারের পুলিশ ডিপার্টমেন্টে ফোন করলুম। নরেশবাবু বললেন, এই যে কার্পেটের উপরে বডির পজিশন চক দিয়ে লাইন টেনে দেখানো হয়েছে। লোকটা উপুর হয়ে বাথটবের পাশে পড়েছিল। তার ডান হাতটা ছিল বাথটবের বাইরে। একটা বড় ড্যাগার হাতে ধরা ছিল। ওই যে রক্তের চিহ্ন দেখছেন, ওটা ওর রক্ত থেকে ওখানে পড়েছে। আমি রক্তটা ধুতে দিইনি, শুধু আপনাকে দেখাবো বলে। বাথটবের পাশে কার্পেটের উপর প্রচুর রক্ত ছিল। দেখেই বুঝতে পারবেন তা পরিষ্কার করা হয়েছে। আমি কথা শুনছিলাম বটে, কিন্তু আমার দৃষ্টি মাঝে মাঝে পরমার মুখের দিকে নিবদ্ধ ছিল।
অবাক হয়ে ভাবছিলুম, এই মহিলা আজ সকালে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এক হাঁটু জল ভেঙে গাড়ি চালিয়ে আমার কাছে ছুটে গিয়েছিল। তখন তাকে খুব বিচলিত মনে হচ্ছিল, কিন্তু এখন তার চোখে মুখে কঠিন শীতলতা স্থির হয়ে আছে। বললুম, আচ্ছা নরেশবাবু, আপনারা যখন এসে ডেড বডিটা দেখেছিলেন তখন কি রক্ত জমাট বেঁধেছিল নাকি? পরমা কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিল, কিন্তু সে কিছু বলল না। নরেশবাবু বললেন, সেই রহস্য ভেদ করার জন্যই তো ওই রক্তটা আমি মুছতে দিইনি। এখন রাত 8:25, আপনি এবার রক্তটা পরীক্ষা করে দেখুন। আপনি তো এসব বিষয়ে একজন এক্সপার্ট। কথাটা বলে নরেশবাবু একটু হেসে উঠলেন। আমি প্যান্টের পকেট থেকে আতস কাচ বের করে বাথটবের পাশে হাঁটু মুড়ে বসলুম। তারপর আতস কাচের সাহায্যে রক্তটা পরীক্ষা করে উঠে দাঁড়ালুম। নরেশবাবু ব্যস্তভাবে এবং চাপা স্বরে বললেন, কি বুঝলেন বলুন। বললুম, আপনি ঠিকই বলছিলেন। সারা জীবন আমি রক্ত ঘেটে আসছি। ডাক্তারি বিদ্যায় আমার তত জ্ঞানগম্যি নেই, তবে তীক্ষ্ণ পর্যবেক্ষণ থেকে এ ব্যাপারে একটা অভিজ্ঞতা এসে যায়। আমার মনে হলো খুনটা হয়েছে অন্তত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। এই সময় পরমা বলে উঠল, আমি 6টায় বাইরে থেকে এসেই স্নান করতে এসেছিলাম, তখনই ডেড বডিটা দেখতে পাই। রক্তের দিকে তখন আমার তাকানোর মতো সাহস ছিল না। কর্নেল সাহেব, আপনি চিন্তা করুন, আমি কেন, আমার মতো যে কোনো সাধারণ মেয়েই তার বাথরুমের পাশে রক্তাক্ত ডেড বডি দেখতে পেলে তার মানসিক অবস্থা কিরকম হতে পারে। আমি তখনই বেডরুমে ঢুকে লালবাজারের পুলিশ কন্ট্রোলে ফোন করেছিলাম। তারাই নরেশবাবুর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেয়। নরেশবাবু বললেন, আজ আমার অফিসে যাওয়ার কারণ ছিল না, নেহাত রুটিন ডিউটি। তারপরে কন্ট্রোল রুম থেকে টেলিফোন। ওদিকে কন্ট্রোল রুম মিস্টার হাজরাকেও জানিয়ে দিয়েছে নিউ আলিপুরে একটা মার্ডার হয়েছে। সিআইডিতেও খবরটা দেওয়া হয়েছে। আপনি তো জানেন মিস্টার হাজরা আমার প্রতি বড্ড ঈর্ষাকাতর, কারণ আমার ডিপার্টমেন্ট নাকি খুন খারাপির সব ক্রেডিট নিতে সবসময় তৎপর। যাই হোক, বলা যায় সাপে নেউলে একত্র হয়ে এখানে কিছু ফোর্স নিয়ে ছুটে এলুম। অবশ্য আসার আগে লোকাল থানার ওসিকে খবরটা দিয়েছিলাম। আমরা এসে দেখি ওসি মিস্টার তরফদার সদল বলে এসেছেন, কিন্তু ওই ঘরে পৌঁছাননি। মিস্টার হাজরার মতে এটা মিস্টার তরফদারের প্রচন্ড গাফিলতি। তিনি সঙ্গে সঙ্গে উঠে এলে হয়তোবা খুনিকে দেখতে পেতেন। নরেশবাবু চাপা হাসছিলেন। বললুম, একেবারে লালবাজার ছুটে আসছে দেখে লোকাল ওসির পক্ষে আগ বাড়িয়ে কিছু করতে যাওয়া উচিত হবে না। এই ভেবেই মিস্টার তরফদার আপনাদের অপেক্ষা করছিলেন। পরমা এবার চাপা স্বরে বলল, কর্নেল সাহেব, আমি এখনো বুঝতে পারছি না এই লোকটা আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকলো কোন পথে। জিজ্ঞেস করলুম, অ্যাপার্টমেন্টের কোনো ইমার্জেন্সি ডোর নেই? পরমা কিছু বলার আগে নরেশবাবু বললেন, এমার্জেন্সি ডোর খোলা ছিল। পরমা চমকে উঠে বলল, এই তো খুব আশ্চর্যের ব্যাপার, ওই দরজা কে খুলে রেখেছিল? নরেশবাবু ঘড়িতে সময় দেখে নিয়ে বললেন, এই সুযোগে কথাটা সেরে নেওয়া যাক। পরমা দেবী বলেছেন আজ সকালে তিনি আপনার কাছে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তাও বলেছেন। পরমা বলল, হ্যাঁ, কিছুদিন আগে আমার স্বামীর হাবভাব দেখে সন্দেহ হচ্ছিল সে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত। আমি বিশ্বস্ত সূত্রেও জানতে পেরেছিলাম কিছুদিন থেকে ওদের ক্লাবে একজন সুন্দরী মহিলার সঙ্গে তাকে দেখা যায়। কর্নেল সাহেব, এবার আপনি নিজেই বলুন কেন আপনার কাছে গিয়েছিল। আমি একটু বিব্রত বোধ করছিলাম, কিন্তু আপাতত পরমাকে আমার অনুগত রাখতেই হবে। তাই বললুম, হ্যাঁ, তুমি আমার কাছে গিয়েছিলে যদি কোনো উপায়ে তোমার স্বামীকে ভয় দেখিয়ে নিবৃত্ত করতে পারি। তাছাড়া তুমি কি করা উচিত এ বিষয়ে আমার পরামর্শ চেয়েছিলে। পরমা বলল, আপনার নেম কার্ডটা যাতে আমার স্বামীর চোখে পড়ে সেই উদ্দেশ্যেই আমি আমাদের বেডরুমে মাথার কাছে টেবিলটা কাচের তলায় রেখে দিয়েছিলাম। ওই টেবিলে টেলিফোন আছে, তাই ওই ধরনের অনেক নেম কার্ডও রাখা আছে। নরেশবাবু হাসি মুখে বললেন, আপনার ওই নেম কার্ডের সঙ্গে আমি খুবই পরিচিত। বিশেষ করে ন্যাচারোলজিস্ট শব্দটা চোখে পড়ার মতো ভঙ্গিতে ছাপা আছে।
তাই সেটা আমার চোখে পড়েছিল এবং আমি পরমাদেবীকে জেরায় প্রায় জেরবার করে ছেড়েছি। উনি হয়তো এখনো আমার উপর মনে মনে খাপ্পা হয়ে আছেন। পরমা বলে উঠল, না না মিস্টার ধর, আমি আপনাকে কথার উত্তর দিতে কিছু গোপন করিনি। কর্নেল সাহেবের কার্ড আমি আজ সকালে পেয়েছি, সে কথাও আমি আপনাকে বলেছি। আমি ইচ্ছাকৃতভাবে গম্ভীর মুখে বললুম, এমার্জেন্সি ডোর আগে থেকে খোলা ছিল। তারপর এখানে বাথটবের কাছে একটা ডেড বডি পাওয়া গেল, তার হাতে সাংঘাতিক ড্যাগার। এদিকে দেখা যাচ্ছে বডিটা যার, তার নাম বাপি বোস। তাকে কালিশবাবু বিলক্ষণ চেনেন। এখন প্রশ্ন হলো, ইমার্জেন্সি ডোর ভিতর থেকে যেই খুলে রাখুক, এই বাপি বোসের জন্যই সে এমনটা করেছিল। তারপর বাপি বোস সম্ভবত তার ভিকটিমকে কোনো ঘরে না দেখতে পেয়ে ভেবেছিল সে বাথরুমে আছে, অতএব সে বাথরুমের কাছে গিয়েছিল। এবার প্রশ্ন, কে তাকে গুলি করে মারল? কথাটা বলে আমি মুচকি হেসে পরমার দিকে তাকালুম। বললুম, পরমা, তুমি লোকটাকে গুলি করে মারোনি তো? মুহূর্তে পরমার মুখে আতঙ্কের ছাপ পড়ল। সে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠল, না না, আমি ফায়ার আর্মস পাবো কোথায়? আর পেলেও কিভাবে গুলি করতে হয় তাও তো আমি জানি না। তাছাড়া কোনো লোককে একলা ঘরে ড্যাগার হাতে মুখোমুখি দেখলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। নরেশবাবু বললেন, হ্যাঁ, এই জন্যই আমি পরমাদেবীর কাছে জানতে চেষ্টা করছিলাম তার কোনো হিতৈষী বন্ধু আছেন কিনা। তাছাড়া তিনি যখন বাইরে থেকে ফিরে আসেন তখন তার গাড়িতে তেমন কেউ ছিলেন কিনা। পরমাদেবী জোর কথায় সে কথা অস্বীকার করেছেন। তিনি সল্টলেকে আত্মীয়ের বাড়িতে আজ সারাদিন ছিলেন। পরমা বলল, হ্যাঁ, কর্নেল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে এসে সারাদিন একা থাকতে ভয় পেয়েছিলাম, পাছে আমার স্বামী সেই মেয়েটিকে বিয়ে করার জন্য আমাকে গুম করে দিতে পারে। নরেশবাবু বললেন, যাই হোক, এ বড় অদ্ভুত রহস্য। পরমাদেবীর অনুমানে যুক্তি আছে যে বাপি বোস তাকেই হত্যা করতে এসেছিল, কিন্তু এর পরের প্রশ্ন, বাপিকে গুলি করে মারল কে? বললুম, ঠিক বলেছেন নরেশবাবু, আমার ধারণা বাপিকে ফলো করে তার কোনো শত্রু এখানে এসেছিল। তার সেই শত্রু যে পথে বাপি ঢুকেছিল সেই পথেই ঢুকেছিল। বাপিকে খুন করার মোটিভ কি, সেটাই প্রথম গুরুত্বপূর্ণ। নরেশবাবু বললেন, কর্নেল সাহেব, সিকিউরিটির চোখ এড়িয়ে এই হাউজিং কমপ্লেক্সে বাইরের লোকের ঢোকা কঠিন। অন্তত এখানকার কোনো বাসিন্দার সঙ্গে বাইরের লোক আসতে পারে। আর তাছাড়া অচেনা কেউ এলে সদর গেটে সিকিউরিটি থেকে টেলিফোন করে জানতে চাওয়া হয় ওই ব্লকের বাসিন্দার কাছে এই নামের কোনো লোক এসেছে, তাকে যেতে দেওয়া হবে কিনা জেনে নিতে হয়। আবার খাতাতে তার নাম, ঠিকানা, কার কাছে যাচ্ছে এসব লিখে তার সই নেওয়া হয়। কাজেই বুঝতে পারছেন ব্যাপারটা কত রহস্যময়। পরমা বলল, পিছনের দিকে বাইরে যাওয়া আসার একটা দরজা আছে, ওদিকটায় গাছপালা আর ফুলের বাগান আছে, মালি পরিবার থাকে। তাছাড়া আরো কয়েকজন কর্মচারীও ওদিকটায় থাকে। কাজে এই দরজা আগে থেকে কেউ খুলে না রাখলে দুটো লোক কিভাবে আসতে পারে? আমি চাপা স্বরে বললুম, নরেশবাবু, এমন তো হতে পারে কালিশবাবু পরমাকে মার্ডার করার জন্য ভাড়াটে খুনি আনবার ব্যবস্থা করে রেখেছিলেন, পাছে তার ওপর কোনো দায় চাপে, তাই তিনি কোথায় পিকনিক করতে গিয়েছিলেন। নরেশবাবু বললেন, এই কথা আমিও ভেবেছি, কিন্তু ভাড়াটে খুনিকে ফায়ার আর্মসের গুলিতে খুন করলো কে? পরমাদেবী তো জোর গলায় বলছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এই সময় একজন পুলিশ অফিসার এসে বললেন, মিস্টার ধর, মিস্টার হাজরা আপনাকে ডাকছেন। নরেশবাবু বললেন, ঠিক, আমরা তো আর সারা রাত এখানে কাটাতে পারি না, লালবাজারে ফিরতেই হবে, কিন্তু যাওয়ার সময় অন্তত একজনকে সন্দেহভাজন অপরাধী বলে নিয়ে যেতেই হবে। এখন দেখা যাক মিস্টার হাজরার সিদ্ধান্ত কি। আমি একটু হেসে বললুম, তোমাদের সামনে দুজন সন্দেহভাজন ব্যক্তি, কালিশবাবু আর তার স্ত্রী পরমা। লক্ষ্য করলুম পরমার শীতল মুখে বাঁকা হাসি ফুটে উঠেছে। নরেশবাবু পা বাড়াতে গিয়ে হঠাৎ বলে উঠলেন, কর্নেল সাহেবকে আসল কথাটা বলাই হয়নি। জিজ্ঞেস করলুম, কি কথা? বডির পজিশন চক দিয়ে চিহ্নিত করে রেখেছি, কিন্তু তার বডিতে কোথায় কোথায় গুলি লেগেছিল বলা হয়নি।
আমি শিলাদিত্যের কথা বিশ্বাস করেছিলাম, কেননা আজ সকালে পরমার কাছে একটা বিদেশি রিভলভার দেখেছিলাম। তাই বললুম, ওটা আমি অনুমান করতে পেরেছি। বাপিকে গুলি করা হয়েছিল মুখোমুখি, কারণ আচমকা বাপি পিছনে হয়তো পায়ের শব্দ শুনেই ঘুরে দাঁড়িয়েছিল, কাজেই তার বুকে গুলি লাগার সম্ভাবনা। নরেশবাবু বলে উঠলেন, না কর্নেল সাহেব, গোড়াতেই আমার বলা উচিত ছিল বাপিকে পিছন থেকে গুলি করা হয়েছে। তাই 3টে গুলির মধ্যে একটা মাথার পিছনে লেগেছিল, অন্য দুটো পিঠের দুপাশে। তাই বডি পড়েছিল উপুর হয়ে। এবার আমি চমকে উঠলুম। তাহলে শিলাদিত্য কি ভুল বলেছে? এও হতে পারে সে পরমার কাছে ফোন পেয়ে সাধারণ জ্ঞানেই ধরে নিয়েছে বাপির বুকে গুলি লেগেছে। এদিকে পরমাও হয়তো ওই অবস্থায় তাকে বিস্তারিতভাবে ঘটনাটা বুঝিয়ে বলতে পারেনি। নরেশবাবুকে অনুসরণ করে যাওয়ার সময় আবার তীক্ষ্ণ দৃষ্টে পরমার দিকে তাকালুম। দেখলুম সে এবারে যেন প্রচণ্ড বিব্রত বোধ করছে। আমি তার দিকে ঘুরে তাকানোর জন্যই সে বিচলিত কণ্ঠস্বরে বলে উঠল, আমি খুঁটিয়ে লক্ষ্য করিনি বডি কিভাবে পড়ে আছে, সেটা আমার মাথায় আসেনি। তার ডান হাতে ড্যাগার আর বডিতে রক্ত দেখে তখনই এখান থেকে সরে গিয়েছিলাম। নরেশবাবু যেতে যেতে বললেন, হ্যাঁ, এটা স্বাভাবিক। যেমন আমার ব্যাপারটাই দেখুন, আপনাকে বডি পজিশন দেখাতে এসেছিল, অথচ সে যে উপুর হয়ে পড়েছিল সে কথাটাই মাথায় আসেনি। আসলে এই অ্যাপার্টমেন্টে মার্ডার কেসটা খুবই সারপ্রাইজিং। একজন খুনির পিছনে আর একজন খুনি। কর্নেল কি কখনো এমন ঘটনা কোথাও দেখেছেন? বললুম, দেখিনি বলেই মনে হচ্ছে এই ঘটনাটা সত্যি বিস্ময়কর। ড্রয়িং রুমে গিয়ে দেখলুম ওসি হোমিসাইড মিস্টার হাজরা আঙুল তুলে কালিশবাবুকে হুমকি দিচ্ছেন। কালিশবাবুও পাল্টা তাকে হুমকি দিচ্ছেন। কালিশবাবু বলছেন, আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। আপনি জানেন না আমার মাস্তুতো দাদা আপনাদের ডিপার্টমেন্টেই একজন উচ্চ পদস্থ অফিসার, তিনি আইপিএস। এবার লক্ষ্য করলুম মিস্টার হাজরা যেন কিছুটা দমে গেলেন। তিনি বললেন, তাই বলে আইন আইনের পথে চলবে না এটা তো হতে পারে না। আপনাকে আমি অ্যারেস্ট করতেই পারি, কারণ প্রাইমা ফেসি কেসে এটা বোঝা যাচ্ছে আপনাকে সন্দেহের অনেক কারণ আছে। নরেশবাবু গিয়ে বললেন, হ্যাঁ, মিস্টার হাজরা ঠিকই বলেছেন। এই কেসটা আমাদের সিআইডির হাতে চলে যাবে। আমাদের ডিডিডিসি মিস্টার অরিজিৎ লাহিড়ির কনসেন্ট পাওয়া গেছে। আমি এখানে এসেই ম্যাডামের বেডরুম থেকে মিস্টার লাহিড়িকে ফোন করে সব জানিয়েছি। সেই সঙ্গে ম্যাডামের ঘরে কর্নেল সাহেবের কার্ড পাওয়া এবং পরমা দেবীর তার কাছে যাওয়ার কথাও জানিয়েছি। মিস্টার লাহিড়ি আমাকে কথাটা শোনামাত্র বলেছেন, আমরা কেসটা টেক আপ করছি, আপনি প্রসিড করুন। সেই জন্যই আমার সঙ্গে প্লেন ড্রেসে কয়েকজন অফিসারও এসেছেন। মিস্টার হাজরা বললেন, ঠিক আছে, এবার আপনি বলুন কালিশবাবুকে অ্যারেস্ট করার পক্ষে যুক্তি আছে কিনা। নরেশবাবু গম্ভীর মুখে বললেন, আছে। এর প্রধান কারণ তার স্ত্রী পরমা দেবী তার স্বামীর বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে বোঝা যায় ড্যাগার হাতে বাপি পরমা দেবীকেই খুন করতে ঢুকেছিল। দ্বিতীয় কারণ, এই প্রচন্ড বৃষ্টি বাদলার দিনে কালিশবাবু তার বন্ধুদের সঙ্গে ডায়মন্ড হারবার রোডে কোন বাগানবাড়িতে পিকনিক করতে গিয়েছিলেন। সকালের দিকে যা অবস্থা ছিল তাতে পিকনিক ক্যান্সেল করারই কথা, অথচ কালিশবাবুর কথায় বুঝেছে যেভাবে হোক পিকনিক করাতে তার উৎসাহ ছিল বেশি। এবার মিস্টার হাজরা উঠে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারকে বললেন, আপনি আর কমলবাবু আর্মড কনস্টেবল সঙ্গে নিয়ে এই ভদ্রলোককে লালবাজার কাস্টডিতে নিয়ে চলুন। আশা করি ওর গায়ে হাত দেওয়ার দরকার হবে না। উঠুন কালিশবাবু। দুজন অফিসার এবং আর্মড কনস্টেবলরা কাছে এসে দাঁড়াতেই কালিশবাবু বাঁকা হেসে বললেন, ঠিক আছে, পুরো ব্যাপারটা কার চক্রান্ত তা আমি বুঝে গেছি। পরমা, তুমি কিন্তু পরে পরিণাম বুঝতে পারবে। পরমা বলে উঠল, শুনছেন আপনারা, আমার স্বামী আমাকে থ্রেটেন করছে। কালিশবাবু তার কথা গ্রাহ্য করলেন না, বললেন, আমি আপনাদের সঙ্গে যাওয়ার আগে লয়ারের সঙ্গে কথা বলতে চাই। আপনারা জানেন আইনত আমি এটা করতে পারি। নরেশবাবু অর্থপূর্ণ দৃষ্টে আমার দিকে তাকালেন। মিস্টার হাজরা কিছু বলার আগেই আমি বললুম, হ্যাঁ, আইনকে নিজের পথে চলতে দিতে হলে এই অধিকারটা কালিশবাবুর প্রাপ্য।
কালিশবাবু যেখানে বসেছিলেন তার পাশেই একটা টেলিফোন ছিল। তিনি রিসিভার তুলে ডায়াল করলেন এবং সাড়া পেয়ে চাপা গলায় কার সঙ্গে অন্তত মিনিট 5 ইংরেজিতে কথাবার্তা বললেন। তারপর রিসিভার রেখে উঠে দাঁড়িয়ে ক্রুদ্ধ কণ্ঠস্বরে বললেন, আপনারা অন্যায়ভাবে আমাকে হ্যারাস করছেন, এর পরিণাম ভালো হবে না। এরপর তিনি পরমার দিকে ঘুরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু মিস্টার হাজরা বললেন, আর একটিও কথা নয়। নরেশবাবু, আপনার কি আর এখানে থাকার দরকার আছে? নরেশবাবু বললেন, প্লিজ মিস্টার হাজরা, করিডোরে হাসান সাহেব আর মিস্টার বক্সি আছেন, ওদের অপেক্ষা করতে বলুন, আমি একটু পরে বেরোবো। ওসি হোমিসাইডাল মিস্টার হাজরা মুখে যে হম্বিতম্বি করুন। তিনি যাওয়ার সময় লক্ষ্য করলাম আগের মতো দাপট তার যেন নেই। এটা স্বাভাবিক। কালিশবাবুর কোনো মাস্তুতো ভাই যদি সত্যি আইপিএস অফিসার হন, তাহলে একটু বুঝে সুঝে তাকে চলতেই হবে। মিস্টার হাজরা সদল বলে চলে যাওয়ার পর পরমা বলল, আপনারা বসুন, আমি এখনই কফি করে নিয়ে আসছি। নরেশবাবু মুচকি হেসে বললেন, আপনাদের অ্যাপার্টমেন্টে ইমার্জেন্সি ডোর আমরা লক করে দিয়েছি, কাজেই আপনার পালানোর চান্স নেই। নরেশবাবুর এই কথার মধ্যে কৌতুক ছিল, তাই পরমাও ঈষৎ কৌতুকে বলে গেল, আমার আর পালানোর কোনো পথ নেই মিস্টার ধর। তাছাড়া কর্নেল সাহেব আমার গার্জেন, কাজেই আমি পালাবো কেন? পরমা ঘর থেকে বেরিয়ে গেল। তারপর নরেশবাবু উঠে গিয়ে সদর দরজার পর্দা সরিয়ে করিডোরে দাঁড়িয়ে থাকা প্লেন ড্রেসের একজন সহকর্মীকে চাপা গলায় কি নির্দেশ দিলেন শুনতে পেলুম না। ফিরে এসে তিনি আমার মুখোমুখি বসলেন। তারপর বললেন, এই সুযোগে আপনার সঙ্গে কয়েকটা কথা বলে নিই। বললুম, বলুন। তবে কফি খেয়ে নার্ভ চাঙ্গা করে আপনার কথা শুনলে ভালো হতো, কিন্তু উপায় নেই, কারণ পরমাকে তো আর বলা যায় না তুমি ভেতরে কোথাও গিয়ে বসো। নরেশবাবু মুচকি হেসে খুব চাপা স্বরে বললেন, করেন সাহেব, মেয়েরা কিন্তু আড়ি পেতে কথা শুনতে ওস্তাদ, কাজেই এখনই কথাবার্তা সেরে নি। এরপর নরেশবাবু তেমনই চাপা স্বরে বললেন, আপনার কাছে পরমা দেবী কেন গিয়েছিলেন তা আমাদের তিনি বলেছেন এবং আপনাকে আমি তা জানিয়েছি। প্লিজ তার এই কথাটা সত্যি কিনা আপনার কাছে জানতে চাই। আমাকে ইচ্ছে করেই তার কথায় সায় দিতে হলো, কারণ আমার হাতের তাস আপাতত আমি পুলিশকে দেখাতে রাজি নই। এরপর নরেশবাবু বললেন, পরমা দেবী আজ সল্ট লেকে তার যে আত্মীয়ের বাড়িতে ছিলেন তার ঠিকানা আমাকে দিয়েছেন। ওখানে থাকেন তার এক পিস্তুত দাদা শিলাদিত্য। আমাকে এই ব্যাপারটা যাচাই করে নিতে হবে। যদি সত্যিই পরমা দেবী সেখানে দিন কাটিয়ে সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি ফিরে থাকেন, তাহলে ঘটনাটা আরো রহস্যময় হয়ে উঠবে, কারণ কালিশবাবু স্ত্রীকে খুন করার জন্য খুনি ভাড়া করতেই পারেন। আর ডাকাতির লোভে উচ্চবিত্তদের বাড়িতে খুন এবং ডাকাতি আজকাল প্রায়ই হচ্ছে। কাজেই কালিশবাবুর পক্ষে এই কাজটা স্বাভাবিক হতেই পারে। শুধু জানতে হবে তিনি কোন ক্লাবের মেম্বার এবং তার প্রেমিকাটি কে। নরেশবাবু হয়তো আরো কিছু বলতেন, কিন্তু ওই সময় ট্রেতে কফি আর 2 প্লেট স্ন্যাক্স নিয়ে পরমা এসে গেল। সে বলল, আমার কাজের মেয়েটিকে সকালেই বাড়ি ফাটিয়ে দিয়েছিলাম, কারণ আমার স্বামী পিকনিক করতে গেছেন এবং আমাকেও বেরোতে হবে। এরপর আমরা চুপচাপ কফি খেতে থাকলাম। একটু পরে বললুম, ও পাশে তোমার স্বামীর অফিস ঘর দেখলুম, উনি কি বাড়িতেও অফিস করেন? পরমা বলল, হ্যাঁ, তবে এটা কালিশের প্রাইভেট অফিস, তার মানে যেসব কাজ সে তার কোম্পানির অফিসে করতে পারে না কিংবা করার পক্ষে বাধা আছে। নরেশবাবু তার কথার উপর বলে উঠলেন, অর্থাৎ কনফিডেন্সিয়াল, গোপনীয় কাজকর্ম। পরমা বলল, আমি ওসব কিছু বুঝি না, ওর কাজ কারবারের ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই। নরেশবাবু বললেন, জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে, তবু আমি পেশার খাতিরে আপনার কাছে জানতে চাইছি, আপনাদের বিয়ে হয়েছে কতদিন আগে? পরমা মুখ নামিয়ে আঙুল খুঁড়তে খুঁড়তে বলল, 2 বছর। কিছু মনে করবেন না, এবার আমি জানতে চাইছি আপনাদের বিয়ে কি গার্জেনদের অ্যারেঞ্জমেন্টে হয়েছিল নাকি পরস্পরের মধ্যে কোনো ইমোশনাল অ্যাফেয়ার ছিল? পরমা গলার ভিতরে বলল,
আমি নির্বোধের মতো ওর পাল্লায় পড়েছিলাম। আপনাদের কোনো সন্তানাদি নেই? না। এরপর নরেশবাবু তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং তার স্বামীর কাছে প্রতিদিন কী ধরনের লোকজন যাতায়াত করেন এইসব নিয়ে কথাবার্তা চালিয়ে গেলেন। অবশ্য কথা বলার ধরন যাই হোক, এটা যে একজন ধুরন্ধর সরকারি ডিটেকটিভের জেরা তা বুঝতে পারছিল। ইতিমধ্যে কফি শেষ করে আমি চুরুট ধরিয়েছি। এক গ্লাস ধোঁয়া ছেড়ে ঘড়ি দেখে বললাম, 9:15 বাজে, আমাকে তো এবার উঠতে হবে। নরেশবাবু বললেন, হ্যাঁ আমিও উঠবো, তবে পরমা দেবীর সেফটির জন্য কি করা যায় সেটাই প্রশ্ন। পরমা বলল, আপনি এ নিয়ে কিছু ভাববেন না, এই হাউজিং কমপ্লেক্সে সিকিউরিটির ব্যবস্থা আছে। বেডরুমে একটা সুইচ টিপলেই সিকিউরিটির লোকেরা ছুটে আসবে। বললুম, কিন্তু তোমার বাথরুমের বাথটবের পাশে ডেড বডি দেখে তুমি ওই বোতামটা না টিপে সরাসরি লালবাজারে ফোন করেছিলে কেন? পরমা নির্বিকার মুখে বলল, ওদের ডাকলে এখানকার সব লোক এসে ভিড় জমাতো, ব্যাপারটা আমি সামলাতে পারতাম না। ইতিমধ্যে অবশ্য সবাই জেনে গেছে। কিন্তু পুলিশ ফোর্সের কড়া পাহারা দেখে কেউ নাক গলাতে আসেনি। তাছাড়া এমনিতেই এই হাউজিং কমপ্লেক্সের লোকেদের মধ্যে বিশেষ বিশেষ পালা পার্বণ বা অনুষ্ঠান উপলক্ষে মেলামেশা হয় এই পর্যন্ত। আমরা কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই না। আমি উঠে দাঁড়িয়ে বললুম, আমি তাহলে চলি পরমা। তুমি প্রয়োজন হলে টেলিফোনে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিও, কারণ আমি সবসময় বাড়িতে থাকি না। নরেশবাবু হাসতে হাসতে বললেন, নেচারোলজিস্টের ব্যাপার, বিরল প্রজাতির প্রজাপতি, অর্কিড, ক্যাকটাস এসবের পিছনে ছুটে বেড়ানোর জন্য তৈরি থাকেন। পরমা আসতে বলল, জানি। নরেশবাবু বললেন, আমি অলরেডি আমার লোকেদের বলে দিয়েছি, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার জন্য গাড়িও রেডি আছে, কোনো অসুবিধা হবে না। যত সময় আবার আপনার সঙ্গে দেখা হবে, আমি পরমা দেবীর সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে তারপর স্থান ত্যাগ করব। পরমার কাছে বিদায় নিয়ে এবং তাকে সাহস দিয়ে আমি বেরিয়ে গেলুম। একজন সাদা পোশাকের পুলিশ আমাকে সেলাম ঠুকে বলল, আপনি কি বাড়ি ফিরছেন স্যার? বললুম, হ্যাঁ চলুন, আমাকে গাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমার অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে ষষ্ঠীর মুখে শুনলুম কে একজন ফোন করেছিলেন। সে বলল, আমি বললুম বাবা মশাই বেরিয়েছেন। তখন তিনি বললেন, আমি পরে আবার ফোন করব। বললুম, তুই কি নাম জিজ্ঞেস করেছিলি? ষষ্ঠী বলল, আগে হ্যাঁ, তিনি কত্তকে ফোন করছেন তাও জিজ্ঞেস করেছিলুম, কিন্তু তিনি বললেন পরে আবার ফোন করবেন। তাকে কফি করতে বলে ইজি চেয়ারে বসে অভ্যাস মতো চোখ বুজে পুরো ঘটনাটা ভাবতে লাগলাম। শিলাদিত্যের বর্ণনা অনুসারে পরমা যখন বাথটবে ছিল তখনই নাকি খুনি তার সামনে আসে এবং সে তাকে পরপর 3 বার গুলি করে। যদি সত্যি তাই হতো তাহলে বুকে বা শরীরের সামনের দিকে গুলি লাগলেই লোকটা সঙ্গে সঙ্গে পড়ে যেত, কারণ কাছে থেকে গুলি করলে ভেলোসিটি বা গতিবেগ প্রচণ্ড হবে এবং খুনি চিত হয়ে পড়বে। বাকি দুটো গুলি তার শরীরের সামনে লাগারই কথা। অথচ লোকটাকে গুলি করা হয়েছে মাথার পিছনে এবং পিঠের দুপাশে, তাই সে উপুর হয়ে পড়েছিল। তাহলে শিলাদিত্য কি ইচ্ছে করেই আমাকে মিথ্যে কথা বলেছিল এবং এটা বলার পিছনে তার কি কোনো উদ্দেশ্য ছিল? পরক্ষণে মনে হলো শিলাদিত্যের সঙ্গে পরমার যে সম্পর্ক, তাতে শিলাদিত্যের পক্ষে এমন কিছু বলা সম্ভব নয় যাতে পরমা বিপদে পড়ে। তবে এর একটা অন্যদিকও ভেবে দেখার আছে। পরমা শিলাদিত্যকে নিশ্চয়ই খুব উদ্বিগ্ন এবং ব্যস্তভাবে ঘটনাটা জানিয়েছিল। হয়তো সে শুধু বলেছিল একটা লোক ড্যাগার হাতে এসে পড়ায় সে আতঙ্কে মরিয়া হয়ে গুলি ছিঁড়েছে। শিলাদিত্য তার কথা শুনেই ঘটনাটা নিজের মতো করে সাজিয়ে আমাকে জানিয়েছে। হ্যাঁ, আমাকেও যদি পরমা জানাতো তার বাথরুমে একজন আততায়ী ড্যাগার হাতে ঢুকেছিল এবং সে তাকে গুলি করেছে, তাহলে আমার চোখেও স্বাভাবিকভাবেই শিলাদিত্যর মতো একটা চিত্র ভেসে উঠত। ষষ্ঠীচরণ কফি নিয়ে এলো। সে বলল, আপনার ডিনার খাওয়ার সময় আসতে আর মিনিট 20 বাকি। আপনি বললেন তাই কফি দিলুম, কিন্তু এখন কফি খাওয়া বোধহয় ঠিক হচ্ছে না বাবা মশাই। আমি বললুম, ষষ্ঠী, এখন যদি আমি কফি না খাই তাহলে আমি পাগল হয়ে যাব।
কথাটা গম্ভীর মুখে বললেও আসলে তাতে কৌতুক ছিল। কিন্তু আমার প্রিয় পরিচারকটি আঁতকে উঠে চোখ বড় করে বললে, ও কি কথা বলছেন বাবা মশাই? কেউ আপনাকে খারাপ কিছু খাইয়ে দেয়নি তো? আপনার শরীর ঠিক আছে তো? নাকি তারকবাবু ডাক্তারকে খবর দেব? এবার আমি জোরে হেসে উঠলুম। সিঙ্গির কফি না খেলে পাগল হয়ে তোর কানে কামড়ে দেবো, তুই কেটে পড়। ষষ্ঠীচরণ সভয়ে চলে গেল। ভিতরে ঘরে ঢুকবার আগে আমাকে একবার দেখেও নিল। যাই হোক, এইভাবে ষষ্ঠীর সঙ্গে একটু রসিকতা করতে পেরে আমার মন মেজাজ বেশ হালকা হয়ে গেল। কারণ আজ সকাল থেকে সারাদিন যা ঘটেছে তা এমন অদ্ভুত রহস্যে ভরা, যা জট ছাড়ানো খুব কঠিন। নানা রকম অঙ্ক কষেও খেয়েই পাচ্ছিলুম না। এতক্ষণে হালকা মেজাজে কফি পানে মন দিলুম। আমি যতক্ষণ কফি খাই ততক্ষণ আর কিছু চিন্তা করি না, কারণ তাহলে কফির স্বাদ পাওয়া যাবে না। কফি শেষ করে চুরুট ধরিয়ে ইজি চেয়ারে হেলান দিয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। সাড়া দিয়ে বললুম, হ্যালো শিলাদিত্য, তুমি এর আগে একবার ফোন করেছিলে তাই না? আমার পরিচালক ষষ্ঠীচরণ ফোন ধরেছিল। শিলাদিত্যর কণ্ঠস্বরে চমক টের পেলুম। সে বলল, আশ্চর্য, আপনি কি মন্ত্র বলে জানতে পারলেন যে আমি ফোন করেছি? বললুম, এটা আমার একটা বিশেষ ক্ষমতা বলতে পারো। যাকে একবার দেখি, অর্থাৎ বিশেষ কোনো পরিস্থিতিতেই যাকে দেখি, তার মুখের চেহারা আমি ভুলি না। ঠিক তেমনই বিশেষ একটা পরিস্থিতিতেই তোমার কণ্ঠস্বর শুনেছিলুম। তাই তুমি যে কথা বলেছ তা আমি বুঝতে পেরেছিলুম। যাই হোক, তুমি কি গা ঢাকা দিয়ে সত্যিই ঘুরে বেড়াচ্ছ? সে বলল, আমার গা ঢাকা দেওয়ার একটা মাত্রই জায়গা আছে, আমি সেখান থেকেই আপনাকে ফোন করেছিলাম, এখনো করছি। আপনি তো পরমাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। বললুম, বোঝা যাচ্ছে আমি ওখানে থাকবার সময় পরমা তোমাকে এই কথাটা জানিয়েছে। আমাকে গণক ভেবো না। তবু আমি অঙ্ক কষেই বলছি, পরমা যখন আমার জন্য কফি তৈরি করতে গিয়েছিল, তা ধরো এখন থেকে 50-60 মিনিট আগে, তখনই সে তোমাকে ফোন করার সুযোগ পেয়েছিল। শিলাদিত্য বলল, এখন প্রায় 10টা বাজতে চলেছে। লালবাজারের এক সিআইডি অফিসার তাকে অনেক পরামর্শ দিয়ে মিনিট 10 আগে চলে গেছেন। কাজেই পরমা আমাকে ফোন করার সুযোগ পেয়েছিল। তার মানে তোমার এই গা ঢাকা দিয়ে থাকার জায়গাটা পরমা চেনা? ঠিক বলেছেন কর্নেল সাহেব। তো পরমা আমাকে বলল বাপিকে সে সামনাসামনি গুলি করেনি। আমি তখন তার কথা পরিষ্কার বুঝতে পারিনি, কারণ অমন একটা সাংঘাতিক অবস্থায় কেউ গুছিয়ে কথা বলতে পারে না। আর তাছাড়া কথাটা শুনে আমি এত উত্তেজিত হয়েছিলাম যে আপনাকে আমি গুছিয়ে ঘটনাটা বলতে পারিনি। আসলে পরমা বাথরুমে ঢোকার আগে বাপি আগে থেকেই তৈরি হয়ে বাথরুমের ভিতরে দেওয়ালের আড়ালে ওত পেতে দাঁড়িয়েছিল। পরমা তখন বাথরুমে যাবে বলে তৈরি হচ্ছিল। সে পর্দার তলা দিয়ে দুটো পা নিঃশব্দে এগিয়ে যেতে দেখে। জুতোয় রবারের সোল থাকায় কোনো শব্দ হয়নি। কিন্তু দরজা বন্ধ করা অ্যাপার্টমেন্টে এই দৃশ্য দেখেই পরমা তখনই রিভলভারটা বের করে। তারপর নিঃশব্দে দরজার পর্দা ফাঁক করে দেখতে পায় একটা টি শার্ট আর জিন্স পরা লোক বাথরুমে হাতে ড্যাগার নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে এদিকে পিছন ফিরে বাথরুমের দেওয়ালে একটা ছবি দেখছে। কর্নেল সাহেব, আপনাকে বলা দরকার, কালিস বেটার ছেলে একটা পারভার্টেড লোক। সে বাথরুমে এখানে ওখানে কয়েকটা ছবি টাঙিয়ে রেখেছিল, সব ছবির নোট। জিজ্ঞেস করলুম, তুমি বলতে চাইছো নেকেড ওমেনের ছবি? হ্যাঁ, সব ছবি যুবতী ম্যাম সাহেবদের ফটোগ্রাফ। ওই ধরনের অশ্লীল ছবির একটা প্যাকেট একবার হংকং থেকে এনে আমাকে উপহার দিয়েছিল কালিস। কর্নেল সাহেব, আমি ব্রহ্মচারী নই, কিন্তু আমার রুচিতে সব বাধে। বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা। পাছে ছবিগুলো পরমার চোখে পড়ে, আমি সবগুলো নষ্ট করে দিয়েছিলাম। সেই সঙ্গে বলা দরকার, পরমাকে ওই শুয়োরের বাচ্চা ওইসব ছবির প্যাকেট দেখাতে চাইতো। আমি ঘড়ি দেখে বললুম, তাহলে বোঝা যাচ্ছে আতঙ্কিত পরমা ড্যাগার হাতে বাপিকে দেখা মাত্র নিঃশব্দে বেরিয়ে ক্লোজ রেঞ্জে গুলি করেছিল, তাই না? হ্যাঁ কর্নেল সাহেব, একটু আগে পরমা আমাকে ডিটেলসে সব কথা বলেছে। তাহলে পরমাকে যাতে পুলিশ খুনি সাব্যস্ত না করে সেজন্য
আমার কথার উপর শিলাদিত্য বলে উঠল, কালিশ গুলি করেছে, এটাই আমরা প্রমাণ করতে চেষ্টা করব। আমি বলবো আমি পরমাকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়ার সময় ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ওদের অ্যাপার্টমেন্টে দরজা খোলার সময় আমি ভিতরে গুলির শব্দ শুনেছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পরমাদের ফ্ল্যাটটা ওই ব্লকের শেষ দিকে, কাজেই গুলির শব্দ শোনার চান্স অন্য বাসিন্দাদের পক্ষে অসম্ভব। তাছাড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলে এমনিতেই তত শব্দ হয় না। আমি একটু ব্যস্ততার ভঙ্গি করে বললুম, নির্দিষ্ট সময়ে ডিনার সেরে না নিলে আমার শরীর খারাপ হয়, কাজেই তুমি এবার বলো এই কেসের ব্যাপারে আমার পক্ষে তাহলে আর কি করার আছে। শিলাদিত্য ব্যস্তভাবে বলল, প্লিজ করেন সাহেব, আপনি এই কেসের ব্যাপারে যেন আর পা বাড়াবেন না। আমার অনুরোধ, পরে পরমাও আপনাকে অনুরোধ করবে, আপনি যেন এই কেসটা এড়িয়ে চলেন। তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন পরমাকে খুন করার জন্য কালিশই বাপিকে ভাড়া করেছিল, আর বাপি এই কাজটা একা করতে না পেরে আমার সাহায্য চেয়েছিল। বাপি জানতো না পরমার সঙ্গে আমার পরিচয় বা কোনো সম্পর্ক আছে। আমি বললুম, ঠিক আছে, আমি না হয় এড়িয়ে থাকার চেষ্টা করব, কারণ তুমি পরমাকে ওই সাংঘাতিক কষ্টটা না দিলে বাপি তাকে নিশ্চয়ই খুন করত, কাজেই খুনি তার শাস্তি পেয়েছে। ধন্যবাদ কর্নেল সাহেব, বলে শিলাদিত্য ফোনের লাইন কেটে দিল। আমি সেই মুহূর্তে ঠিক করতে পারছিলাম না সত্যি আমার কি করা উচিত। পোশাক বদলে রাতের পোশাক পরে নিয়ে আমি ডাইনিং রুমে গেলুম। ষষ্ঠী টেবিল সাজিয়ে রেখে অপেক্ষা করছিল। সে বলল, বাবা মশাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু আজকাল আমার মনে আপনার জন্য খুব ভাবনা হয়। আপনি এইসব কাজে আর নিজেকে যেন জড়াবেন না। চোখ কটমটিয়ে বললুম, ওরে হতভাগা, তুই তাহলে আড়ি পেতে কথাবার্তা শুনিস, নাকি আমার বেডরুমে ঢুকে ওই টেলিফোনটা তুলে দুই পক্ষেরই কথাবার্তা শুনিস? সাবধান ষষ্ঠী, তুই দেখছি আমাদের হালদার মশাইয়ের মতো সত্যি একজন টিকটিকি বাবু হওয়ার তাল করছিস। ষষ্ঠী কাচুমাচু মুখে বলল, আগে না না, দেরি হয়ে যাচ্ছে, আপনি বরং খেতে বসুন, আজ 8 ঘন্টা দেরি হয়ে গেল। সে রাতে আমাকে আর কেউ টেলিফোনে জ্বালাতন করেনি। বিছানায় শুয়ে পড়ার পর অবশ্য অনিবার্যভাবেই পুরো ঘটনাটা আমার মাথার ভিতর ঢুকে মাছির মতো ভনভন করছিল। একসময় হঠাৎ মনে হলো আমার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্তকে আমি প্রায়ই বলে থাকি, হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট বি রিয়েল, ন্যায়শাস্ত্রে একে বলে অবভাস তত্ত্ব। চোখের সামনে যা দেখছি আর প্রকৃতপক্ষে যা ঘটেছে অনেক সময় দুটো এক নয়। আজকে যা ঘটেছে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্যের একটা জট আছে। পরদিন ভোরে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসার পর ছাদের বাগানে গাছপালার পরিচর্যা করলুম। প্রজাপতিগুলোকে খুঁটিয়ে লক্ষ্য করলুম। তারপর বেলা 8টা নাগাদ নিচে নেমে এলুম। ড্রয়িং রুমে আমার ইজি চেয়ারে বসে কফি খাচ্ছি, সেই সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে আমি ধরেই নিয়েছিলাম পরমার কণ্ঠস্বর শুনতে পাবো, কিন্তু ভেসে এলো আমার বিশেষ স্নেহভাজন DCDD1 অরিজিৎ লাহিড়ীর কণ্ঠস্বর। মর্নিং বস, আমার কেন যেন ধারণা আপনার সুনিদ্রা হয়নি। বললুম, মর্নিং অরিজিৎ, তুমি যা ভেবেছ তেমন কিছু ঘটেনি। ঘুমানোর আগে অবশ্যই আমি তোমাদের এই কেসটা নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তাতে আমার অনিদ্রার কারণ ছিল না। অরিজিতের হাসি ভেসে এলো। কর্নেল, আমি কিন্তু ধরেই নিয়েছি আপনি একটা জটিল রহস্যের আঁচ পেয়েছেন। জটিল রহস্য ডার্লিং? কাল গিয়ে যা দেখেছি এবং বুঝেছি তাতে আমার ধারণা তোমাদের ওসি হোমিসাইডাল মিস্টার হাজরা ঠিকই ধরেছেন। কালকের এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বউকে ফেলে স্বামীর পিকনিক করতে যাওয়া, ওদিকে বাথরুমে ঢুকে ভদ্রলোকের স্ত্রীর একটা ডেড বডি আবিষ্কার। ব্যাপারটা তো এই, তুমি বলতে পারো খুনি কে? কে তাহলে খুন করলো? ঠিক বলেছেন, স্বামীর যদি স্ত্রীকে খুন করানোর উদ্দেশ্য থাকে তাহলে সেটা এমন কিছু কঠিন নয়, কিন্তু এমন যদি হয় খুনির জন্য কালিশবাবু ইমার্জেন্সি ডোর খুলে রেখেছিলেন আর পরমাদেবী সেটা চোখে পড়েছিল, তখন তিনি স্বামীর চক্রান্ত টের পেয়ে তার প্রেমিককে ফোন করেছিলেন। প্রেমিক? তোমরা কি এ বিষয়ে শিওর? শিওর। কাল রাত্রে আপনি ওখান থেকে চলে যাওয়ার পর নরেশবাবু জেরার চোটে পরমা স্বীকার করেছেন তার একজন হিতৈষী আত্মীয় আছেন। তার নাম ধাম জানার পর গত রাত্রেই সল্টলেক থানার সাহায্যে আমরা জানতে পেরেছি
যুবকটির নাম শিলাদিত্য। থানার ইনফরমার পাশের বাড়িতে থাকেন। তিনি শিলাদিত্যের কাছে এক যুবতীর যাতায়াতের কথা জানেন। তাহলে কি বলতে চাও এই শিলাদিত্যই পরমার সঙ্গে সন্ধ্যা 6টায় ওখানে গিয়েছিল? এবং অরিজিৎ দ্রুত বলল, না, এমার্জেন্সি ডোর দিয়ে ঢুকেছিলেন স্বয়ং কালিশ বাবু, এবং স্ত্রীর প্রেমিক ভেবে যাকে গুলি করেছিলেন সে অন্য লোক। সে অর্থাৎ বাপি এসেছিল শিলাদিত্য ও পরমা দেবীর সঙ্গে। ঘটনাটা মুখোমুখি জানাবো, একটু আভাস দিচ্ছি। বাপি ওই সময় বাথরুম সেরে নিতে সেখানে ঢুকেছিল, আর কালিশ বাবু তাকেই শিলাদিত্য ভেবে গুলি করেছিলেন। কর্নেল, একটা কথা আপনাকে তখন নরেশ বাবুরা সম্ভবত জানাননি, অ্যাপার্টমেন্টের মেন সুইচ নামানো ছিল। এবার একটু চমকে উঠে বললুম, মাই গুডনেস, তাহলে তো তোমাদের অঙ্কটা মিলে যাচ্ছে। বোঝা যাচ্ছে গুলি করার পরই শিলাদিত্যের চোখে পড়ার ভয়ে এমার্জেন্সি ডোর দিয়ে কালিশবাবু কেটে পড়েন। অরিজিৎ সায় দিয়ে বলল, ঠিক ধরেছেন, কিন্তু তার আগে স্ত্রীর প্রেমিককে খুনি সাজাবার জন্য কালিশবাবু একটা ড্যাগার ভিক্টিমের হাতে গুঁজে দিয়ে চুপি চুপি কেটে পড়েন। ঘরের ওদিকটা অন্ধকার থাকায় তার পালানোর সুবিধা হয়েছিল। এরপর কি ঘটেছিল বোঝা যায়। শিলাদিত্য ব্যাপারটা আবিষ্কার করার পর চুপি চুপি পরমাদেবীর পরামর্শেই এমার্জেন্সি ডোর দিয়ে পালিয়ে যায়। পরমা কি সেটা স্বীকার করেছে? সরি স্বীকার না করলেও নরেশবাবুর জেরার জবাবে যা সব বলেছে তাতে নরেশবাবু এইরকমই অনুমান করছেন। যাই হোক, রাখছি বস। যথা সময়ে নরেশবাবু আপনার কাছে যাবেন, কারণ তার কিছু প্রশ্ন আছে। বললুম, ওকে ডার্লিং, আমি নরেশবাবুর জন্য প্রতীক্ষা করছি। উইশ ইউ গুড লাক। রিসিভার রেখে চুরুট টানতে টানতে আমি লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের থিওরিটা যাচাই করতে থাকলো। শিলাদিত্যর সঙ্গে বাপির চেনা জানার তথ্য যেভাবেই হোক ওরা পেয়েছেন। তা না হলে অরিজিৎ বলতো না বাইরে থেকে পরমা তার গাড়িকে শিলাদিত্য এবং বাপিকে সঙ্গে নিয়ে কাল সন্ধ্যায় অ্যাপার্টমেন্টে ফিরেছিল। এই যুবকটির চেহারা দিকে আমি মনে মনে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। হ্যাঁ, এমনটা হতেই পারে। পরমা শিলাদিত্যের পরামর্শে তার স্বামীকে ফাঁসানোর জন্য আমাকে সাক্ষী গোপাল করতে চেয়েছে, এমন তো হতেই পারে। তাই যদি হয় তাহলে আমার পক্ষে এটা খুব অপমানজনক ব্যাপার। এ যাবৎকাল অনেকেই নিজে অপরাধ করে আমার কাছে এসেছে যাতে তার অপরাধ ধরা না পড়ে, সেই জন্যই আমাকে সাক্ষী গোপাল করতে চেয়েছে। কাজেই পরমার পক্ষেও শিলাদিত্যের পরামর্শে এরকম প্ল্যান অস্বাভাবিক নয়। শিলাদিত্য আমাকে তার অজ্ঞাতবাসে থাকার জায়গা থেকে কোনো ফোন নম্বর দেয়নি। তার কাছে ওখানকার ফোন নম্বর দাবি করা আমারই উচিত ছিল। এবার যখন সে টেলিফোন করবে তখন সুকৌশলে তার ওই নাম্বারটা আমাকে জেনে নিতে হবে। পরক্ষণে মনে হলো পরমার পক্ষে নিশ্চয়ই ওই জায়গাটা কোথায় এবং সেখানকার ফোন নাম্বার কত তা জানা সম্ভব, কিন্তু পরমার ক্ষেত্রেও আমাকে কৌশল প্রয়োগ করতে হবে। কারণ অরিজিতের কথা শোনার পর থেকে সঙ্গত কারণেই আমার মনে হচ্ছে পরমা এবং শিলাদিত্য দুজনেই অতিশয় ধূর্ত। এইসব ভাবতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। শিলাদিত্য আমাকে পরোক্ষভাবে এই কেসটা এড়িয়ে যেতে বলেছে। তার সোজা মানে আমার সাহায্যের আর কোনো দরকার তাদের নেই। তবে একটা ক্ষীণ আশা ছিল পরমাও হয়তো টেলিফোন করে আমাকে ওইরকম কোনো কথা বলবে, কিন্তু এখনো সে ফোন করছে না। খেয়াল হলো আমি এদিনের খবরের কাগজগুলো পড়িনি। প্রথমেই দৈনিক সত্যসেবক পত্রিকা তুলে নিলাম। দেখলুম প্রথম পাতাতেই পুলিশ সূত্রে পাওয়া বাপি সেনের হত্যাকাণ্ডের খবর ছেপেছে। শিরোনাম চমকপ্রদ, সুরঞ্জনা আবাসনে রহস্যময় হত্যাকাণ্ড। কালিশ রায়চৌধুরীকে পুলিশের অ্যারেস্ট করার কথাও ওতে আছে। তবে বিশ্বস্ত সূত্রের নামে আইন বাঁচিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অপর একটি মহিলার কথাও স্টাফ রিপোর্টার বেশ রসকস দিয়ে জুড়েছে। ভাগ্যিস আমার উপস্থিতি সে জানতে পারেনি, কাজেই তার বিশ্বস্ত সূত্রটি তার মগজেরই ফসল। লালবাজার সিআইডির সঙ্গে আমার অলিখিত চুক্তি আছে যে তারা আমার অনুমতি ছাড়া কোনো কেসে আমার নাম যেন না জড়িয়ে ফেলেন। যাই হোক, এরপর অন্যান্য ইংরেজি বাংলা কাগজগুলিতে চোখ বুলিয়ে দেখলুম খবরটা সবাই ছেপেছে। কারণ সুরঞ্জনা আবাসনে যারা বাস করেন তারা সবাই বিত্তবান এবং বিভিন্ন বিষয়ে খ্যাতনামা মানুষ। লক্ষ্য করলুম প্রত্যেকটি কাগজেই যেন অনিবার্যভাবে একটি ত্রিকোণ এবং অবৈধ প্রেমের আভাস দেওয়া হয়েছে। ষষ্ঠীর ডাকে ব্রেকফাস্ট করতে গেলুম।
ষষ্ঠী নিশ্চয়ই আমার চেহারায় গত রাত্রি থেকে এমন একটা ছাপ আবিষ্কার করেছে যা সে এ যাবৎকাল দেখেনি। গত রাত্রের মতো সে একটু কাঁচুমাচু হেসে বলল, বাবু মশাইকে কেমন যেন মন মারা দেখাচ্ছে। চোখ কটমটিয়ে জিজ্ঞেস করলুম, মন মারা মানে? আমার মন মারা গেছে? ষষ্ঠী হাসবার চেষ্টা করে বলল, আগে বাবু মশাই, ওটা কথার কথা। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি যেন কেমন ঝিমিয়ে পড়েছেন। খাওয়ার সময় কথা বলা আমি পছন্দ করি না, কারণ প্রথমত এতে খাওয়ার দিকে মন থাকে না, তার ফলে খাবারের স্বাদও যেমন পাওয়া যায় না, তাছাড়া আচমকা শ্বাসনালীতে খাদ্য আটকে বিপদের সম্ভাবনাও থাকে। ষষ্ঠীচরণ তখনও আমাকে উপদেশ দিয়ে যাচ্ছিল, এবার থেকে খামোখা কোনো ঝামেলায় যেন না জড়িয়ে পড়ি। তার কথার দিকে কান করছিলাম না বটে, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমি একটা প্রতারণার ফাঁদে পা দিয়েছি এবং বেশি এগিয়ে গেলে অতর্কিতে আমি বিপন্নও হতে পারি। ব্রেকফাস্টের পর এক কাপ কফি খাওয়ার অভ্যেস আমার আছে। ষষ্ঠী কফির পেয়ালা সময় মতো তৈরি রেখেছিল। আমি সেটা হাতে নিয়ে ড্রয়িং রুমে গেলুম এবং ইজি চেয়ারে বসে কফি পানে মন দিলুম। তারপর চুরুট ধরিয়ে কেন যেন একটা অস্বস্তি অনুভব করলুম। তারপরে আমার একটা হাত চলে গেল টেলিফোনের দিকে। পরমার নাম্বার আমার ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। রিসিভার তুলে তার নাম্বারেই ডায়াল করলুম। তারপরেই সাড়া এলো। তখন বললুম, হ্যালো, কর্নেল লীলাদ্রি সরকার বলছি। মহিলা কণ্ঠে কেউ বলল, আপনি কাকে চান? বললুম, এটা কি সুরঞ্জনা আবাসনের পরমা রায়চৌধুরীর টেলিফোন নাম্বার? আগে হ্যাঁ, কিন্তু দিদিমণি তো বাইরে গেছেন, ফিরতে দেরি হবে। কোথায় যাচ্ছেন তা কি বলে গেছেন? না স্যার। আপনি কে? আমি স্যার দিদিমণির বাড়িতে কাজ করি, আমার নাম কাজল। একটু ইতস্তত করে বললুম, কাজল, তোমার দিদিমণি আমাকে ফোন করবো বলেছিলেন। তাছাড়া কথা ছিল শিলাদিত্যবাবু নামে এক ভদ্রলোক তার কাছে আসবেন এবং দুজনে আমার সঙ্গে দেখা করবেন। আমার এই কথাটা ঠিক জায়গায় পৌঁছেছিল। কাজল বলল, শিলাদিত্যবাবুই তো দিদিমণিকে ফোনে ডেকেছিলেন, তাই উনি তখনই বেরিয়ে গেলেন। তুমি কি করে জানলে শিলাদিত্যবাবু তাকে ডেকেছেন? আগে স্যার আমি তো ফোন ধরেছিলাম। উনি তো দিদিমণিকে প্রায়ই ফোন করেন, দিদিমণিও করেন। এবার আমি রাখছি স্যার। আপনি কি নাম বললেন যেন? দিদিমণি এলে তাকে আপনার নাম তো বলতে হবে। বলবে কর্নেল নীলাদ্রি সরকার, মনে থাকবে? বরং তুমি শুধু বলবে কর্নেল সাহেব ফোন করেছিলেন। এবার বলো দেখি কি বলবে। কাজল দিব্যি বলল, বলবো কর্নেল সাহেব নীলাদ্রি সরকার ফোন করেছিলেন। বাহ, তুমি বুদ্ধিমতী কাজল। আর একটা কথা, কাল তো তুমি ও বাড়িতে ছিলে না। কাল কি হয়েছে তোমার দিদিমণি তোমাকে তা বলেননি? এবার কাজল বলে উঠল, এ ব্যাপারে আমাকে কিছু বলতে মানা করেছেন দিদিমণি। আমি রাখছি কর্নেল সাহেব। কাজল লাইন কেটে দিল। তার কাছে নতুন কোনো তথ্য পেয়েছি বলে মনে হলো না। শুধু জানতে পারলুম শিলাদিত্য ফোন করে তার অজ্ঞাতবাসে ডেরায় ডেকেছিল এবং পরমা সেখানে চলে গেছে। এতক্ষণে আমার মনে হলো শিলাদিত্যের নির্দেশ মতো পরমা আমাকে এবার এড়িয়ে চলবে। এই কথাটা ভাবতে গিয়েই আমার মনে তীব্র ক্ষোভ জাগলো এবং তখনই ঠিক করলুম এই কেস থেকে আমি সরে যাব না। আমাকে জানতেই হবে প্রকৃতপক্ষে কাল সন্ধ্যায় পরমাদের অ্যাপার্টমেন্টে কি ঘটেছিল। পরমার কাছে 6 রাউন্ডার একটা রিভলভার আমি দেখেছি। পরমা বাপিকে ওই অস্ত্র থেকে গুলি করে মেরেছে, নাকি তার স্বামী কালিশবাবু ভুল করে নিজের পাঠানো খুনিকেই গুলি করে মেরেছেন? বাপির হত্যাকারী কে? এই প্রশ্নটা আমাকে উত্তপ্ত করতে থাকলো। কিছুক্ষণ পরে ডোরবেল বাজলো এবং আমিও অভ্যাস মতো হাঁক দিলুম, ষষ্ঠী। একটু পরে সিআইডি সাব ইন্সপেক্টর নরেশ ধর যথারীতি প্লেন ড্রেসে ড্রয়িং রুমে ঢুকে সহাস্যে বললেন, গুড মর্নিং কর্নেল সাহেব। তাকে দেখে খুশি হয়েছিল। বললুম, মর্নিং নরেশবাবু, বসুন। আমি আপনার প্রতীক্ষা করছিলাম, কারণ অরিজিৎ আমাকে জানিয়েছিল আপনার আসার সম্ভাবনা আছে। যাই হোক, আগে কফি খান। এই সুযোগে আমিও আর এক কাপ কফি খাবো।
কারণ আমার মাথার ভিতরটা আজ সকাল থেকেই কেমন যেন বেগরবাই করছে। নরেশবাবু হেসে উঠলেন। আপনি অভিজ্ঞ মিলিটারি অফিসার, তাছাড়া এ যাবৎকাল নানা রকমের সাংঘাতিক সব অপরাধ রহস্য ফাঁস করেছেন। এখন আপনি বলছেন বাপি সেন নামে এক কুখ্যাত গুন্ডার মার্ডারে আপনার মাথা নাকি বেগরবাই করেছে। আমি সামান্য মানুষ মাত্র, নেহাত চাকরির সূত্রে এ লাইনে আমাকে মাথা খাটাতে হয়। আমার সেই মাথার অবস্থাটা একবার চিন্তা করুন। খুলেই বলি, মিস্টার হাজরার থিওরি মেনে কালিস রায়চৌধুরীকে লালবাজারে কাস্টডিতে নিয়ে গেছি বটে, কিন্তু আমার মনে হচ্ছে এই মার্ডারের পেছনে অন্য কেউ আছে। অবশ্য ওই অ্যাপার্টমেন্টে গিয়েই আমরা তন্ন তন্ন করে সার্চ করেছি, কোথাও কোনো ফায়ার আর্মস পাইনি। ভাবলুম নরেশবাবুকে বলি, তাঁরা কি পরমার হ্যান্ডব্যাগ সার্চ করেছিলেন, কিন্তু আপাতত কথাটা চেপে গেলুম। আর এই সময় ষষ্ঠীচরণ ট্রেতে 2 পেয়ালা কফি নিয়ে এলো, কারণ সে বুঝেছে আমি আবার 1 কাপ কফি খেতে চাইব। নরেশবাবু কফিতে চুমুক দিয়ে এবার গম্ভীর মুখে বললেন, গত রাত্রি থেকে শিলাদিত্যের পাত্তা পাওয়া যাচ্ছে না। সে ওখানে একটা বাড়ির দোতলায় থাকে। নিচের তলাটা নাকি একসময় তার কোনো বন্ধুকে ভাড়া দিয়েছিল। সেই বন্ধু অন্য কোথায় ফ্ল্যাট কিনে চলে গেছে। সল্টলেক থানা পুলিশ খোঁজখবর নিয়ে আমাদের জানিয়েছে মাঝে মাঝে শিলাদিত্য তার সল্টলেকের ওই বাড়িতে থাকে না। কখনো 1 সপ্তাহ পর্যন্ত বাইরে কোথাও কাটিয়ে ফিরে আসে। আর তার কাছে মাঝে মাঝে যে মেয়েটি যায়, সে যে পরমা রায়চৌধুরী তা আমরা বুঝতে পেরেছি। পরমা তাকে পিস্তুত দাদা বলেছেন, কিন্তু পাশের বাড়িতে পুলিশের যে ইনফর্মার থাকেন, খুলেই বলি তিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তাছাড়া তার সব কিছুতেই নাক গলানোর অভ্যাস আছে। খুব সন্দেহপ্রবণ মানুষ। কাজেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন শিলাদিত্য এবং পরমা দেবী তাঁর সুনজরে পড়েছেন। আমি বললুম, কুনজরে বলুন। নরেশবাবু হাসতে হাসতে বললেন, ঠিক বলেছেন। মহিতোষ বসাক অর্থাৎ সেই রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর শুধু শিলাদিত্যের বাড়ির দিকে নয়, আশেপাশের অন্যান্য বাড়ির দিকেও কুনজর ছড়িয়ে দেন। বললুম, সল্টলেক থানার ওসিকে বলুন তাদের ওই সুযোগ্য ইনফর্মার ভদ্রলোককে যেন অনুরোধ করেন শিলাদিত্য কোথাও বেরোলে তিনি যেন তাকে অনুসরণ করেন। সল্টলেকে যখন বাড়ি তখন তার গাড়ি না থেকে পারে না, আর শিলাদিত্যেরও একটা গাড়ি থাকা খুবই সম্ভব। নরেশবাবু বললেন, হ্যাঁ, তার একটা গাড়ি আছে। কফি খাওয়া শেষ করে নরেশবাবু একটু চুপ করে থাকার পর বললেন, যাকে ওসব কথা, যে জন্য আপনার কাছে এলুম এবার সেই কথা বলি। কালিশবাবু ডায়মন্ড হারবার রোডের ধারে যে বাগান বাড়িতে পিকনিক করতে গিয়েছিলেন, আজ ভোরবেলা সেখানে আমাদের লোকাল পুলিশের সাহায্যে হানা দিয়েছিল। বাগান বাড়ির মালিক জনৈক মোহনলাল পাটোয়ারি। ব্রাবন রোডে তার ইলেকট্রনিক্স গুডসের কারবার আছে। মোহনলাল কিন্তু বাস করেন সপরিবারে নিউ আলিপুরের ওই সুরঞ্জনা হাউজিং কমপ্লেক্সের A ব্লকে। খবর পাওয়ার পর তার অ্যাপার্টমেন্টে আমাদের লোক গিয়েছিল, সঙ্গে লোকাল থানার অফিসারও ছিলেন। খুন খারাপির খবর ওই আবাসনে সবাই জেনে গেছেন। যাই হোক, মোহনলালকে জেরা করে জানা গেছে কাল তার বাগান বাড়িতে সত্যিই পিকনিক হয়েছিল। তিনি তার ব্যবসায়ী বন্ধুদের নিয়ে মাঝে মাঝে ওখানে গিয়ে পিকনিক করেন। তিনি বলেছেন কালিশবাবু তার সঙ্গেই বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফিরতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। বললুম, তাহলে কালিশবাবুর অ্যালিবাই শক্ত। নরেশবাবু বললেন, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। মোহনলাল বলেছেন বেলা 12টা নাগাদ কালিশবাবুর বাগান বাড়ি থেকে একবার বেরিয়েছিলেন। তিনি ফিরে আসেন ঘন্টা 2 পরে। কোথায় তার নাকি একটা জরুরি কাজ ছিল। তাহলেই বুঝুন কেসটার অন্য একটা অ্যাঙ্গেল এসে গেল। বললুম, এ ব্যাপারে তোমরা কালিশবাবুকে কি জেরা করেছো? নরেশবাবু গোপে হাত বুলিয়ে বললেন, না, তাকে জেরা করা হবে আর একটা সূত্র হাতে আসার পর। বললুম, সেটা বলতে আপত্তি আছে? নরেশবাবু একটু হেসে বললেন, টালিগঞ্জের বাপির বাড়িতে বাপির বাবা খবরটা শুনে কিন্তু তত বেশি বিচলিত হননি, বরং প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠেছিলেন, আমি ঠিক বুঝেছিলাম। দুপুরবেলা গাড়ি চেপে রায়চৌধুরী বাবু বাপিকে ডেকে নিয়ে গেলেন। তখনই বুঝতে পেরেছিলুম ওই বজ্জাত লোকটা বাপিকে খারাপ কাজে লাগাতে নিয়ে যাচ্ছে।
নরেশবাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, আমি তার কথার উপরে বললুম, বাগান বাড়িতে যখন কালিশবাবু ফিরে যান তখন তিনি একাই গিয়েছিলেন নাকি অন্য কেউ তার সঙ্গে ছিলেন? এই কথাটা কি মোহনলালকে আপনারা জিজ্ঞেস করেছিলেন? নরেশবাবু বললেন, অবশ্যই কালিশবাবুর সঙ্গে কোনো লোক ছিল না। এ থেকে মনে হতে পারে কালিশবাবুই বাপিকে পিছনের এমার্জেন্সি ডোর দিয়ে তার অ্যাপার্টমেন্টে ঢুকে পরমাকে খুন করতে বলেছিলেন এবং অ্যাপার্টমেন্টে পরমা সাড়া না পেয়ে বাপি সেনকে ড্যাগার হাতে সম্ভবত কোথাও লুকিয়ে অপেক্ষা করতে বলেছিলেন। বললুম, তা যদি হয় তাহলে বাপির লুকিয়ে থাকার উপযুক্ত জায়গা বেডরুমের খাটের তলা। বেডরুমটা আমি কাল দেখেছি, বেড কভার দুপাশেই ঝুলে আছে। কাজেই তলায় কেউ শুয়ে থাকলে কারো টের পাওয়ার কথা নয়। নরেশবাবু বললেন, আপনি ঠিকই বলেছেন, এই পর্যন্ত ঘটনাটার খেই পাওয়া যাচ্ছে, কিন্তু বাপিকে তাহলে গুলি করলো কে? বললুম, আপনার কি ধারণা? নরেশবাবু বললেন, ঘুরে ফিরে ওই শিলাদিত্যের নামটাই চোখের সামনে ভেসে উঠছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে মনে মনে একটা অঙ্ক কষেছেন। বললুম, হ্যাঁ, এখন সবচেয়ে জরুরি কাজ শিলাদিত্যকে খুঁজে বের করা। নরেশবাবু সায় দিয়ে বললেন, ঠিক বলেছেন। বললুম, আইন অনুসারে যাকে গ্রেপ্তার করেছেন আজই তো তাকে কোর্টে হাজির করার কথা। তাছাড়া তার বিরুদ্ধে একটা প্রাইমা ফ্যাসি চার্জ গঠন করে কেসও খাড়া করতে হবে, তাই না? নরেশবাবু বললেন, হ্যাঁ, আমরা কেসটা একভাবে সাজিয়েছিলাম, কিন্তু এবার বাপির বাবা আর সুরঞ্জনা আবাসনের মোহনলাল পাটোয়ারির সাক্ষ্যের ভিত্তিতে কেসটা অন্যভাবে সাজিয়েছি। কালিশ রায়চৌধুরী বাপি সেনকে ভাড়া করে স্ত্রীকে খুনের চক্রান্ত করেছিলেন, কিন্তু তখন অ্যাপার্টমেন্টে পরমা না থাকায় বাপি কোথায় লুকিয়েছিল বলে নরেশবাবু উজ্জ্বল মুখে হাসলেন। ফের তিনি বললেন, তার লুকিয়ে থাকার যুক্তিপূর্ণ জায়গা আপনার মুখেই পেয়ে গেলুম। সে বেডরুমে খাটের তলাতেই লুকিয়েছিল। তারপর পরমা শিলাদিত্যের সঙ্গে ফিরে আসেন। সময়টা সদর গেটের সিকিউরিটির কাছে জানতে পেরেছি। পরমা ফিরে আসেন 5:30 নাগাদ। তার গাড়ির পিছন দিকের কাচ তোলা ছিল, এটা সিকিউরিটির গোপাল সাউ লক্ষ্য করেছেন। তার মানে শিলাদিত্যকে ব্যাক সিটে বসিয়েই পরমা বাড়ি ফিরেছিলেন। তারপর 6 ফ্লোরে অটোমেটিক লিফটে দুজনেই উঠে গেছেন। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, গোপাল সাউকে পরমা জিজ্ঞেস করেছিলেন সাহেব ফিরেছেন কিনা। বললুম, কালিশবাবুর নিশ্চয়ই নিজের আরেকটা গাড়ি আগে গ্যারেজে গাড়ি রাখতে গেলেই পরমা তো তা বুঝতে পারত। নরেশবাবু বললেন, এটা স্পষ্ট পরমা অতটা রিস্ক নিতে চাননি, কারণ গ্যারাজেও সিকিউরিটি আছে। শিলাদিত্য তার চোখে পড়ে যেত, কাজেই আগে শিলাদিত্যকে লিফটের সামনে নামিয়ে সে গ্যারাজে গাড়ি রেখে আসে। বাকিটা আর ব্যাখ্যা করার দরকার নেই। শিলাদিত্যকে নিয়ে পরমা উপরে যায়। তারপর তাদের দরজা খোলার শব্দ পেয়ে বাপি তখনই বাথরুমে চলে যায়। পরমার সকাল সন্ধ্যা দুবার স্নানের অভ্যাসের কথা কালিশবাবু জানতেন। আমরা এটা তাকে জেরা করে জেনেছি। এবার একটু অধীর হয়ে বললুম, তাহলে তোমরা শিলাদিত্যকেই বাপির মার্ডারার করতে চেয়েছো? নরেশবাবু ঘড়ি দেখে বললেন, পরমা বাপিকে দেখতে পেয়েই শিলাদিত্যকে কথাটা জানায়। তখন বাপি বাথরুমের ভিতর অশ্লীল ছবিগুলো দেখছিল এবং শিলাদিত্য পরমাকে যে রিভলভার দিয়েছিল সেটা নিয়ে সে বাপিকে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে। যাওয়ার সময় নরেশবাবু বলে গিয়েছিলেন, DCDD1 লাহিড়ী সাহেবকে জানাতে চেয়েছিলেন কিভাবে কেসটা দাঁড় করানো হবে। এরপরে ফাইনাল চার্জশিট দেওয়ার সময় আরও ভালো করে কেসটা সাজিয়ে নেওয়া হবে। সেদিনটা আমার বইপত্র পড়েই কেটে গিয়েছিল। অবশ্য একটা ক্ষীণ আশা ছিল পরমা আমাকে ফোন করতে পারে, কারণ তার কাজের মেয়ে কাজল নিশ্চয়ই তাকে আমার কথা বলবে। কিন্তু এটাই আশ্চর্য, সন্ধ্যা 6টা অবধি তার টেলিফোন পেলুম না, কিংবা সে নিজেও এলো না। সন্ধ্যা 7টায় নেহাত কৌতূহলে নরেশবাবুকে ফোন করলুম। তিনি অফিসেই ছিলেন। তার কাছে জানা গেল পরমাকে তাঁরা বেলা 12টায় লালবাজারে যেতে বলেছিলেন, কারণ তাকে দিয়েই FIR লেখানো হয়েছে। তাকে কোর্টে উপস্থিত থাকতে হবে। সে কোর্টে গিয়েছিল। তারপর এদিন আর তার সঙ্গে নরেশবাবু যোগাযোগ করেননি। এইসব কথা শোনার পর পরমা সম্পর্কে আমি একটু সতর্ক হয়েছিলাম। আমি জানতুম CID আমাকেও এই কেসের একজন সাক্ষী করবে, কিন্তু যতবার ভাবছিলুম পরমা কেন আমাকে ফোন করলো না।
ততবার আমার মনে খুব জাগছিল। রাত 8:15 তো যখন টেলিফোন বাজলো তখন আমার আশা ছিল ফোনটা পরমাস, কিন্তু রিসিভার তুলে সাড়া দিতেই কেউ জিজ্ঞেস করলো, এটা কি কর্নেল সাহেবের বাড়ি? বললুম, হ্যাঁ, আপনি কে বলছেন? আপনি স্যার আমাকে চিনবেন না, আমার নাম মোহনলাল পাটোয়ারি। একটু চমকে উঠেছিলাম, তারপর সতর্কভাবে বললুম, বলুন। মোহনলাল বললেন, আমি কাল আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। আপনি যদি সকাল 9টা থেকে 10টার মধ্যে আমাকে টাইম দেন ভালো হয়, কারণ আমি বিজনেস করি, সবসময় সেই কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। বললুম, আমার সঙ্গে দেখা করার আগে যদি আমাকে জানিয়ে দেন আপনার সাক্ষাতের উদ্দেশ্য কি, তাহলে আমারও ভালো হয়, কারণ আমিও নানা কাজে ব্যস্ত থাকি। মোহনলাল বললেন, কর্নেল সাহেব, আপনি আমার নামটা নিশ্চয়ই জানেন, কারণ গতকাল আমি যে এখানে থাকি সেখানে একটা খুন খারাপি হয়েছে এবং আপনিও পুলিশের সঙ্গে সেখানে এসেছিলেন। কালিশ রায়চৌধুরী আমার বন্ধু, তার অ্যাডভোকেট অমলেন্দু ব্যানার্জির মাধ্যমে সে আমাকে আপনার সঙ্গে শিগগির দেখা করতে বলেছে। ওই মার্ডারের ব্যাপারে আপনাকে কিছু গোপনীয় কথা আমি জানাতে চাই। বললুম, কথাটা পুলিশকে জানালেই তো হয়। মোহনলালের হাসি ভেসে এলো। কর্নেল সাহেব, আমি আপনার পরিচয় জানি। মহাবীর ট্রেডিং এজেন্সির ম্যানেজিং ডাইরেক্টর পবন দাস অগ্রওয়ালের কাছে আমি আপনার কথা শুনেছিলাম। এতদিন পরে অমলেন্দু বাবুর মুখে আপনার নাম শুনে সেই সব কথা মনে পড়ে গেছে। আমাকে প্লিজ আপনার সঙ্গে দেখা করতে একটু সুযোগ দিন কর্নেল সাহেব। এবার আমি আর দ্বিধা করলুম না, বললুম, ঠিক আছে, আপনি কাল 9টার মধ্যে আসুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কর্নেল সাহেব। রিসিভার রেখে দিয়ে নিভে যাওয়া চুরুটটা লাইটার জেলে ধরিয়ে কয়েকবার টান দেওয়ার পর একরাশ ধোঁয়া ছেড়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে রইল। ফ্যানের বাতাসে ধোঁয়াগুলো মিলিয়ে গেল। তারপর আমি টেবিলের ড্রয়ার থেকে একটা নোট বই বের করলুম। পবন দাস অগ্রওয়ালের টেলিফোন নাম্বারটা খুঁজে বের করে তখনই তাকে রিং করলুম। মিনিট 2-3 পরে কেউ সাড়া দিল। আপ কৌন হ্যায়? একটু রসিকতা করে বললুম, আমার মুখে সাদা দাড়ি আর মাথায় চকচকে টাক আছে। অমনি হাসির শব্দ ভেসে এলো। কি আশ্চর্য, আমি ভাবছিলাম আমার এই প্রাইভেট নাম্বারে কোনো চেনা লোক ফোন করেছে, কিন্তু সেটা যে কর্নেল সাহেব তা আমার মাথায় আসে নাই। নমস্তে নমস্তে কর্নেল সাহেব, বলুন আপনার জন্য কি করতে পারি? বললুম, নিউ আলিপুরের সুরঞ্জনা আবাসনের মোহনলাল পাটোয়ারিকে কি আপনি চেনেন? পবন দাস ব্যস্ত হয়ে বললেন, খুব চিনি, বুঝতেই পারছেন আমরা কারবারি লোক। আর তার চেয়েও বড় কথা, আজ সন্ধ্যায় মোহনলালজি আমাকে ফোন করেছিলেন। ওদের ওখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেখানে আপনিও নাকি গিয়েছিলেন। তাই মোহনলালজি আমাকে আপনার ঠিকানা ও ফোন নাম্বার চেয়েছিলেন। এখন আমার মনে হচ্ছে তাকে আপনার ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে কোনো ভুল করেনি তো? বললুম, একটুও ভুল করেননি। মোহনলালজি আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে কাল সকাল 9টার মধ্যে আসতে বলেছি। এবার আপনার কাছে দু একটা কথা জানতে চাই। পবন দাস দ্রুত বললেন, বলুন বলুন, যা জানতে চাইবেন তা যদি আমার জানা থাকে তাহলে নিশ্চয়ই বলবো। আপনি সেবার আমার যে উপকার করেছিলেন তা কি আমি ভুলতে পারি? বললুম, শিলাদিত্য নামে আপনার অফিসে কেউ কাজ করেন? হ্যাঁ, শিলাদিত্য বাবু বয়সে যুবক হলেও আমার কাজকর্মের ব্যাপারে তিনি খুব বিচক্ষণ। উনি এক্সিকিউটিভ র্যাঙ্কে কাজ করেন। বলেই পবন দাস অগ্রওয়াল হেসে উঠলেন। কেন, আপনার তো তাকে মনে পড়া উচিত। অমন একটা সাংঘাতিক কেসে শিলাদিত্য বাবুই তো আপনার সঙ্গে বেশি ঘোরাঘুরি করেছেন। বললুম, হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে। তো তার সল্ট লেকের বাড়িতে ফোন করে আজ সারাদিন পাইনি, রিং হয়ে গেছে, কেউ সাড়া দেয়নি। অগ্রওয়ালজি, সে তো আপনার বিশ্বস্ত লোক, তার আর কোনো ফোন নাম্বার আপনার জানা আছে? পবন দাস বললেন, 1 মিনিট,
সল্ট লেকে তিনি বাড়ি করেছেন তা জানি, কিন্তু তার মা বাবা ভাই বোন এখনো কালীঘাট এরিয়ায় থাকে। ওই বাড়িতে ওদের নিজের বাড়ি, তাই তার মা বাবা ভাই বোন ওই বাড়ি ছাড়তে চান না। সল্ট লেক তাদের পছন্দ হয় না। বললুম, শিলাদিত্যবাবু তাহলে মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে কাটান। ওই বাড়ির ফোন নাম্বার আপনার নিশ্চয়ই জানার কথা। পবন দাস বললেন, হ্যাঁ, এতক্ষণ আমি তার ওই বাড়ির ফোন নাম্বার খুঁজছিলাম। হ্যাঁ, নাম্বারটা পেয়ে গেছি, লিখে নিন। আমি টেবিলে রাখা প্যাডে নাম্বারটা লিখে নিয়ে বললুম, অসংখ্য ধন্যবাদ অগ্রওয়ালজি। পবন দাস বললেন, আমার মনে একটু খটকা লাগছে। আপনি শিলাদিত্য বাবুর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। একটা কারণ, মোহনলালজির মুখে যে ঘটনার কথা শুনেছি তার সঙ্গে কি শিলাদিত্য বাবুর কোনো সম্পর্ক আছে? আস্তে আস্তে বললুম, মোহনলালজি আপনাকে কিছু বলেননি? কিছু কথা বলেছেন, তবে শিলাদিত্য বাবুর কথা বলেননি। বললুম, আজ কি শিলাদিত্যবাবু অফিসে যাননি? না, উনি এক সপ্তাহে ছুটি নিয়েছেন। বললুম, ঠিক আছে, আপনার উদ্বেগের কোনো কারণ নেই। আমি অন্য একটা ব্যাপারে ভদ্রলোককে খুঁজছি। আবার ধন্যবাদ। রিসিভার রেখে দিয়ে আমি চুরুটটাকে শেষ করে ফেললুম। তারপর লেজটুকু অ্যাস্ট্রোতে ঘষে নিভিয়ে অগ্রওয়ালজির দেওয়া নাম্বারে ডায়াল করলুম। বাচ্চায় রিং হওয়ার পর মহিলা কণ্ঠে সাড়া এলো। হ্যালো। বললুম, শিলাদিত্যবাবু কি আছেন? তাকে একটু ডেকে দিন। আপনি কে বলছেন? আমি এন সরকার বলছি। উনি বাড়িতে আছেন তো? না, দাদা বেরিয়েছে। ফিরতে রাত হতে পারে, তবে বেশি রাত হলে দাদা বাড়ি ফেরে না, তার সল্টলেকের বাড়িতেই থেকে যায়। বলেই শিলাদিত্যের বোন রিসিভার রেখে দিল। লক্ষ্য করলুম আমার মনের ভিতর জমে ওঠা প্রায় সারাটা দিনের উত্তেজনার এতক্ষণে উপশম হয়েছে। পরদিন সকাল 9:45 এলেন কালিশ রায় চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু সেই মোহনলাল পাটোয়ারি। আমি পরমার ওখানে কালিশবাবুর ফটো দেখেছি। তার বয়স 40-এর কাছাকাছি। তার বন্ধু মোহনলালের বয়স আনুমানিক 40 থেকে 45-এর মধ্যে। বেশ বলিষ্ঠ গড়ন এবং গায়ের রঙও ফর্সা। ভদ্রলোককে শৌখিন মনে হলো, কারণ তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পারফিউমের সুগন্ধ টের পেলুম। পরনে টাই স্যুট, চুলেও কেতা আছে, আর বাহাতের 3টে আঙুলে রত্নখচিত আংটি। ব্রিফকেসটা সোফায় রেখে তিনি নমস্কার করে বললেন, নমস্কার। পুলিশের খাতায় আমার বন্ধু কালিশ একজন অপরাধী। কোর্ট তাকে জামিন দেয়নি, কিন্তু এ ব্যাপারে আমি আপনাকে কিছু জরুরি কথা বলতে চাই। এটা স্বাভাবিক যে আমি আমার বন্ধুর যাতে ভালো হয় সেই চেষ্টাই করব। একটু হেসে বললুম, ঠিক আছে, আপনাকে ব্যস্ত মনে হচ্ছে। আপনি সংক্ষেপে যা বলার আছে বলুন। মোহনলাল বললেন, আমি শুধু কালিশের সূত্রে নয়, অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে জানি কালিশের সঙ্গে তার স্ত্রী পরমার সম্পর্ক ভালো নয়। এ ব্যাপারে কে বেশি দোষী তা বিচার করার অধিকার আমার নেই। আমি শুধু বলতে চাই, পরমা রায়চৌধুরী একজন যুবকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে। কালিশও তা কোনো সূত্রে জানতে পেরেছে। সেই যুবকটি কে তাও আমি জানি। সে আমার আর এক ব্যবসায়ী বন্ধু পবন দাস অগ্রওয়ালের কারবারে চাকরি করে। কালিশের ধারণা সেই যুবকটি তাকে খুন করার জন্য টালিগঞ্জ এরিয়ার কুখ্যাত গুন্ডা বাপি সেনকে পাঠিয়েছিল। ভাগ্যিস কালিশকে আমি একরকম জোর করেই পিকনিকে নিয়ে গিয়েছিলাম। বললুম, আপনি পুলিশকে বলেছেন আপনার বাগান বাড়ি থেকে কালিশবাবু ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলেন? মোহনলাল নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, সে তার স্ত্রীকে সেই প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরার জন্য সুরঞ্জনা আবাসনে গিয়েছিল, কিন্তু সেখানে তার স্ত্রীকে পায়নি। তাদের কাজের মেয়ে কাজলকেও দেখতে পায়নি। বললুম, বেশ, কিন্তু আমি কালিশবাবুকে কিভাবে সাহায্য করতে পারি? পবনদাস অগ্রওয়ালের কাছে আমি আপনার কীর্তিকলাপের কথা শুনেছি। পরমার সেই প্রেমিকের নাম শিলাদিত্য। অগ্রওয়ালজি আমাকে বলেছেন সে দিনসা থেকে ছুটি নিয়েছে। আপনি তাকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে এই কেসে কালিশের কিছু সুবিধা হয়। বললুম, তিনি এ কথা পুলিশকে বলছেন না কেন? মোহনলাল বললেন, পুলিশকে না বলার কারণ আমি জানি না,
কালিশ অনুরোধ করেছে আপনি তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিন। বললুম, হ্যাঁ, কাল রাত্রে আপনি ফোন করার পর আপনার আরেক বন্ধু অগ্রওয়ালজিও আমাকে ফোন করেছেন। মোহনলাল দ্রুত চাপা স্বরে বললেন, শিলাদিত্যবাবুর গতিবিধি অগ্রওয়ালজি জানেন, কিন্তু নিজের বিশ্বস্ত কর্মচারীকে তিনি রক্ষা করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ঘড়ি দেখে মোহনলাল উঠে দাঁড়ালেন। বললুম, অন্তত এক কাপ কফি খেয়ে যান, ও দেখুন আপনার জন্য কফি আসছে। মোহনলাল ব্রিফকেস সহ 2 হাত কপালে ঠেকিয়ে বললেন, ক্ষমা করবেন কর্নেল সাহেব, আমি চা কফি কিছুই খাই না। তাহলে আপনার উপর আমার ভরসা রইল। কালিশকে বাঁচাতে পারলে আপনাকে যথাসাধ্য দক্ষিণা দিতে সে রাজি। কথাটা বলেই তিনি বেরিয়ে গেলেন। আমার মাথায় দপ করে আগুন জ্বলে উঠেছিল, কিন্তু শান্ত থাকার চেষ্টা করলুম। ষষ্ঠীকে বললুম, ওই কফিটা তুই খেয়ে নিস ষষ্ঠী, ওই সাহেব তোর কফি খেতে চান না। ষষ্ঠী হাসতে হাসতে আমার পেয়ালাটা রেখে ট্রেতে অন্য পেয়ালাটা তুলে নিয়ে চলে গেল। কফি পান করার পর চুরুট কেস থেকে একটা চুরুট বের করে লাইটার জেলে ধরালুম। ঠিক সেই সময় আমার মনে মোহনলাল পাটোয়ারির কথাটা ভেসে এলো। পবন দাস নিজের কর্মচারীকে রক্ষা করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে পবন দাস কি আমাকে শিলাদিত্যের প্রাইভেট ফোন নাম্বারটা না দিয়ে তার বাবার ফোন নাম্বার দিয়েছেন? তখনই উঠে গিয়ে পোশাক বদলে নিলুম। তারপর গলায় ক্যামেরা এবং বাইনোকুলার ঝুলিয়ে আমার রিভলভারের বুলেটগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে প্যান্টের পকেটে ঢোকালুম। আমি এবারে মরিয়া হয়ে উঠেছি। শিলাদিত্যকে খুঁজে বের করতেই হবে। ষষ্ঠীকে যথারীতি সতর্ক করে দিয়ে বেরোতে যাচ্ছি, টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে সাড়া দিতেই পরমার কণ্ঠস্বর ভেসে এলো। সে চাপা স্বরে বলল, আমি কেন আপনাকে ফোন করিনি তা মুখোমুখি হলে বলবো। আমি বাইরে থেকে আপনাকে ফোন করছি। আপনি যদি দয়া করে আমার অ্যাপার্টমেন্টে শিগগির আসেন ভালো হয়। ওখানে শিলাদিত্য আছে। কাজলকে সঙ্গে নিয়ে কাজের ছলে আমি বেরিয়েছি। শিলাদিত্য আমাকে ব্ল্যাকমেল করার জন্যই ফোন দিয়ে এসেছিল। সব কথা যথাসময় বলবো, আপনি চলে আসুন। ট্যাক্সি চেপে যেতে যেতে হঠাৎ মনে হলো আমি ভুল করেছি। পথেই ট্যাক্সিটা ছেড়ে দিলুম। বললুম, আমি নিউ আলিপুর যাব ভেবেছিলুম, কিন্তু টালিগঞ্জে আমাকে একটা কাজ সেরে নিতে হবে, তা ভুলে গিয়েছিলাম। ট্যাক্সি ড্রাইভারকে ভাড়ার অতিরিক্ত কিছু টাকা দিতেই তার মুখের বিরক্তি ভাবটা কেটে গেল। আমি একটু এগিয়ে গিয়ে একটা ওষুধের দোকান দেখতে পেলুম। সেখানে ঢুকে বললুম, একটা ফোন করতে পারি কি? ওষুধের দোকানে খদ্দের নেই। তরুণ কর্মচারীটি সবে দোকান খুলেছে। সে আমার সাহেবী চেহারা দেখে বিনয়ের অবতার হয়ে বলল, ফোন করবেন তো? করুন স্যার। আমি নরেশবাবুকে তার কোয়ার্টারে টেলিফোন করলুম। তিনি বললেন, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলুম। সল্টলেকের সেই প্রাক্তন পুলিশ অফিসার মহিতোষবাবু সল্টলেক থানায় জানিয়েছেন, গত রাত্রে কখন শিলাদিত্য ফিরেছিল তিনি জানেন না, কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়ে তিনি তাকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন। সে একা ছিল। বললুম, নরেশবাবু, আপনি নিজে এবং কয়েকজন সশস্ত্র কনস্টেবল নিয়ে নিউ আলিপুরের সুরঞ্জনা আবাসনে পরমাদের ব্লকে উপস্থিত থাকবেন। আমি সেখানে যাচ্ছি। নরেশবাবু বললেন, সিকিউরিটি গার্ডরা আমাকে চিনে ফেলেছে, তাছাড়া আইডেন্টিটি কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে আমাদের অসুবিধা নেই, কিন্তু সি ব্লকের সামনে ভিড় করে দাঁড়ালে আশেপাশের বাসিন্দাদের কৌতূহল জাগবে, একটা সিন ক্রিয়েটও হতে পারে। বললুম, হ্যাঁ ঠিক বলেছেন। আপনারা লিফটে উঠে 6th ফ্লোরে পরমাদের অ্যাপার্টমেন্টের সামনে করিডোরে অপেক্ষা করবেন। আপনাদের আগেই কিন্তু আমি সেখানে পৌঁছে যাচ্ছি। যদি কেউ কিছু জিজ্ঞেস করে আপনারা পুলিশের লোক এবং এখানে একটা মার্ডার হয়েছে এই ব্যাপারে তদন্ত করতে আসার কথা বলতেই পারেন। নরেশবাবু জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে ফোন করছেন? বললুম, টালিগঞ্জ এলাকার একটা ওষুধের দোকান থেকে। রিসিভার রেখে দিয়ে তরুণ কর্মচারীটির হাতে একটা 5 টাকার নোট দিলুম। সে গদগদ ভয়ে বলল, মোটে 1 টাকা লাগবে স্যার, কিন্তু আপনার কথা শুনেই বুঝেছি আপনি বড় পুলিশ অফিসার, আপনার কাছে টাকা দিতে পারবো না। আমার কাছে খুচরো ছিল না। অগত্যা 5 টাকার নোটটা ফেরত নিয়ে বেরিয়ে আসতে হলো। পিছু ফিরে দেখলুম
সে কাউন্টার থেকে বেরিয়ে আমার দিকে লক্ষ্য রেখেছে। একটা খালি ট্যাক্সি দেখতে পেয়ে দাঁড় করালুম এবং নিউ আলিপুরের দিকে ট্যাক্সিটা ছুটে চলল। সুরঞ্জনা আবাসনের সামনে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে সদর গেটের কাছে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলুম। এই এলাকাটা এমনিতেই নিরিবিলি, কিন্তু আমার কেন যেন অস্বস্তি লাগছিল। পরমা আমাকে কোনো ফাঁদে ফেলাতে মতলব করেনি তো? সত্যি বলতে কি, তার কাছে আগ্নেয়াস্ত্রটা দেখার পর থেকে তার সম্পর্কে আমার মনের এক কোণে ঈষৎ সন্দেহের ছায়া পড়েছিল। এই মহিলাটি সাহসী এবং বেপরোয়া, তা অবশ্য তখনই বুঝেছিলাম। তাছাড়া তার বিবাহিত জীবনেও একজন প্রেমিক আছে, এটা আমার খুব ভালো ঠেকেনি। আমি তথাকথিত রক্ষণশীল নই, কিন্তু স্বামী তাকে খুন করার জন্য ভাড়াটে খুনি লাগিয়েছে, এর কারণ কি শুধু তার ব্যাংকে রাখা টাকা আত্মসাৎ করার জন্যই? আমি সতর্ক চোখে চারিদিক দেখে নেওয়ার পরে গেটের দিকে এগিয়ে গেলুম। দারোয়ান আমাকে সেলাম দিল এবং সিকিউরিটির একজন লোক বেরিয়ে এসে সেলাম দিয়ে বলল, আসুন স্যার, মিসেস রায়চৌধুরী এইমাত্র বাইরে থেকে ফেরার সময় বলে গেলেন আপনি আসবেন। একটু হেসে জিজ্ঞেস করলুম, আপনি কি পরশু সন্ধ্যায় পুলিশের সঙ্গে আমাকে দেখতে পাননি? সে বলল, নিশ্চয়ই দেখেছি স্যার, আপনি যে একজন কর্নেল সাহেব তাও জানতে পেরেছি। থ্যাঙ্কস বলে আমি ফুল বাগিচা এবং সুদৃশ্য গুল্মলতা সাজানো লন দিয়ে সি ব্লকে পৌঁছালুম। তারপর অটোমেটিক লিফটে 6th ফ্লোরে উঠে গেলুম। তারপর ডাইনের করিডোর দিয়ে এগিয়ে সদর দরজায় বোতাম টিপতেই দরজা খুলে গেল। পরমা চাপা স্বরে বলল, আমি জানালা দিয়ে আপনাকে দেখতে পেয়েছিলুম। একটা কথা আগে বলেনি, শিলাদিত্য গেস্ট রুমে বসে আছে, সে জানে না আপনি আসবেন। আর একটা কথা, সে কাল রাতে টেলিফোন করে বলেছিল সকালে সে আসবে। সকাল 7:30টায় সে আসবার পর তার কথা শুনে আমি ভীষণ চমকে গেছি। সে আমার কাছে 1 লাখ টাকা দাবি করছে। আমার সঙ্গে ওর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে। আমি বুঝতে পেরেছি সে আমাকে ব্ল্যাকমেল করার জন্যই ফায়ার আর্মস দিয়েছিল। কথাগুলো বলে সে ঘরের ভিতর ঢুকলো। তারপর ইশারায় কাকে ডাকলো। দেখলুম প্রায় তারই বয়সী কাজের মেয়েটি তার কাছে এসে দাঁড়িয়েছে। পরমা তাকে চাপা স্বরে বলল, কাজল, যদি শিলাদিত্য জিজ্ঞেস করে কে এসেছে, তুমি বলবে বি ব্লকের এক ভদ্রমহিলা এসেছেন। আমার সঙ্গে তিনি করিডোরে দাঁড়িয়ে কথা বলছেন। পরমা দরজা বন্ধ করে করিডোরের এক পাশে এগিয়ে গেল। তারপর আরও চাপা স্বরে বলল, আপনাকে আসল কথাটা বলার সুযোগ আবার কখন পাবো জানি না, তাই এখনই কথাটা বলতে চাই। বাপ্পি সেনকে আমি গুলি করে মারিনি। শিলাদিত্যের সঙ্গে চৌরঙ্গিতে সিনেমা দেখে আসার পর সে আমাকে বেডরুমে নিয়ে গিয়েছিল। তার কি উদ্দেশ্য ছিল আপনি আমার বাবার মতো, আপনার সামনে তা বলতে পারবো না। আপনি প্রাজ্ঞ মানুষ, কথাটা বুঝে নিন। সে আমাকে পিড়াপিড়ি করছিল। তখন আমি তাকে বলি আমাকে বাথরুম থেকে আসতে দাও। এরপর আমি পর্দা একটু সরাতেই দেখতে পাই বাথরুমের ভেতর পিছু ফিরে কেউ দাঁড়িয়ে আছে। দেখা মাত্র বুঝতে পারি সে অশ্লীল ছবিগুলো দেখছে। তাছাড়া সে নিশ্চয়ই আমার স্বামীর ভাড়া করা খুনি। কথাটা আমার মাথায় এসে যায়। তখন চুপি চুপি শিলাদিত্যর কথাটা বলতেই সে আমার হ্যান্ডব্যাগ থেকে রিভলভারটা বের করে বাথরুমের দিকে এগিয়ে যায়। পরপর 3বার গুলির শব্দ শুনতে পেয়েছিলাম। ফিরে এসে শিলাদিত্য আমার হাতে রিভলভারটা দিয়ে বেরিয়ে যায়। যাবার সময় সে বলে আমি যেন মিনিট 20-25 পরে লালবাজারে পুলিশকে ফোন করি। লোকাল পুলিশের চেয়ে লালবাজারের পুলিশ বেশি দক্ষ, কারণ তাদের হাতে নাকি ওই ভাড়াটে খুনির অনেক রেকর্ড আছে। আমি তার মতোই চাপা স্বরে বললুম, তোমার সেই রিভলভারটা কি তোমার কাছে আছে? পরমা বলল, এখন নেই, এখানে আসার পরই আমার হ্যান্ডব্যাগ থেকে সে ওটা বের করে দিয়েছে। যখন সে ওটা চাইছিল তখন আমি তার উদ্দেশ্য বুঝতে পারিনি। তাছাড়া অস্ত্রটা তো তারই। কিন্তু তারপর যখন সে টাকা দাবি করলো তখন বুঝতে পারলাম দরকার হলে সে আমাকে এবং কাজলকে গুলি করে মেরে রেখে যাবে। বললুম, সে গেস্ট রুমে বসে আছে কেন? পরমা বলল, যে কোনো সময় আবার পুলিশ অফিসাররা এখানে তদন্ত করে আসবেন বলে তাকে ভয় দেখিয়েছি। তখন সে একটু দমে গিয়ে বলেছে আমাকে গেস্ট রুমে নিয়ে চলো। আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দেব। তুমি যেন পুলিশকে আমার কথা জানাবে না, যদি জানাও তাহলে বিপদে পড়বে। বলে পরমা দরজার সামনে গেল এবং কোমরের কাছ থেকে চাবি বের করে দরজা খুলল। বুঝতে পারলাম এটা ল্যাচকি সিস্টেম, আমার ঘরের দরজার মতো।
ভিতর থেকে খোলা যায়, কিন্তু বাইরে থেকে দরজা খোলা যায় না। আমাকে সে তার বেডরুমে নিয়ে গিয়ে বসালো। তারপর চাপা স্বরে কাজলকে কফি তৈরি করতে বলল। এই সময় অ্যাপার্টমেন্টের ভিতর দিকে শিলাদিত্যের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার হাতে সময় কম, তুমি চেক বই বের করে সেলফ চেকে 1 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করো। আমি কিন্তু সিরিয়াস পরমা। পরমার উত্তেজিত কণ্ঠস্বর কানে এলো। আমি যদি তোমার কথা না শুনি তাহলে কি তুমি আমাকে গুলি করে মারবে? শিলাদিত্য বলল, না, পুলিশের কাছে তোমার কীর্তি ফাঁস করে দেবো। এই রিভলভারে আরো 3টে গুলি আছে। আমি এরা রুমালে জড়িয়ে তোমার হ্যান্ডব্যাগে রাখছি, কারণ এতে তোমার আঙুলের ছাপ পাওয়া যাবে। তারপর আমি এখান থেকেই লালবাজারের সিআইডি অফিসে ফোন করে জানাচ্ছি। কথা শেষ না করে সে থেমে গেল। তারপর বলে উঠল, এই কাজল, কার জন্য চায়ের ট্রে সাজিয়ে নিয়ে যাচ্ছিস? নিশ্চয়ই তাহলে পরমার কোনো বন্ধু এসেছে। পরমা বলল, হ্যাঁ এসেছে। কাজল, তুমি যেখানে যাচ্ছ যাও। ততক্ষণে আমি প্যান্টের পকেট থেকে আমার অস্ত্রটা বের করে দরজার পর্দার এক পাশে গিয়ে দাঁড়িয়েছি। কাজল ভিতরে ঢুকে টেবিলে কফির ট্রে রাখলো, তারপর দ্রুত বেরিয়ে গেল। এবার যা ভেবেছিলাম ঠিক তাই ঘটল। পর্দা সরিয়ে শিলাদিত্য ঘরের ভিতর পা বাড়াতেই আমি তার কানের পাশে চোয়ালের নিচে আমার রিভলভারের নল ঠেকিয়ে বললুম, শিলাদিত্য, সেবারে আমার সঙ্গে তুমি ঘোরাঘুরি করেছিলে বটে, কিন্তু আমাকে সঠিক চিনতে পারোনি। তোমার ফায়ার আর্মসটি ফেলে না দিলে তোমার মৃত্যু অনিবার্য। শিলাদিত্য আচমকা হামলায় হকচকি গিয়েছিল। সে তখনই তার রিভলভারটা পায়ের কাছে কার্পেটের উপর ফেলে দিল। ওই অবস্থায় তার শার্টের কলার বাঁ হাতে খামচে ধরে আমি তাকে ঠেলে নিয়ে গেলুম। বুদ্ধিমতী পরমা তখনই রিভলভারটা তুলে নিয়ে শিলাদিত্যের পিছনে দাঁড়িয়ে বলল, কর্নেল সাহেব যদি তোমাকে নাও মারেন আমি তোমাকে ছাড়ব না। আমি বললুম, পরমা, তুমি কাজলকে দরজার বাইরে পাঠিয়ে জেনে নাও সাদা পোশাকে লালবাজার থেকে একদল পুলিশ আসার কথা। কাজল এগিয়ে যেতেই ডোরবেল বাজলো। তারপর কাজল দরজা খুলে দিতেই নরেশবাবু সাড়া পেলুম। কই কর্নেল সাহেব, আপনি কোথায়? কাজল তাদের বলল, আপনি আমার সঙ্গে আসুন স্যার, কি সাংঘাতিক কাণ্ড নিজের চোখে দেখবেন। নরেশবাবু এ ঘরে ঢুকেই হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, শর্মাজি, আপনারা এই লোকটিকে পাকড়াও করুন। হ্যাঁ, 2টো হাত পিছন দিকে টেনে হ্যান্ডকাপ লাগিয়ে দিন। তারপর একে নিয়ে গাড়িতে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। শিলাদিত্য ভাঙা গলায় বলল, পরমা, আমি কিন্তু তোমার উপকারই করেছি। তোমার স্বামী যে খুনি ভাড়া করেছে আমি কিন্তু তোমাকে জানিয়েছি। আশা করি তুমি কিন্তু এই উপকারের কথা ভুলবে না। লালবাজারের লোকেরা শিলাদিত্যকে নিয়ে বেরিয়ে গেল। তারপর পরমা ক্লান্তভাবে বলল, চলুন, আমার বেডরুমেই আপনি বসবেন। কাজল, আর 1 কাপ কফি নিয়ে এসো। প্রশস্ত বেডরুমের এক পাশে একটা সোফা সেট। সেখানে আমি এবং নরেশবাবু পাশাপাশি বসল। নরেশবাবু বললেন, কর্নেল সাহেবের কফি ঠান্ডা হয়ে যাবে, আপনি শুরু করে দিন। আমি ততক্ষণ এই আলু ভাজা আর চানাচুর চিবোতে থাকি। পরমা দাঁড়িয়েছিল। বললুম, বসো পরমা, এবার তুমি নিজের মুখেই বলো রবিবার সন্ধ্যায় ঠিক কি কি ঘটেছিল। পরমা তার হাতের রিভলভারটা নরেশবাবুকে দিল। তিনি সেটা পরীক্ষা করে দেখার পর বললেন, হ্যাঁ, 3টে বুলেট ফায়ার করা হয়েছে, বাকি 3টে অক্ষত আছে। রিভলভারটা মনে হচ্ছে বিদেশি, কিন্তু অটোমেটিক নয়, তাহলে ফায়ার করা বুলেটগুলো বুলেট কেস থেকে বেরিয়ে নিচে পড়ে যেত। হ্যাঁ, এবার বলুন ঠিক কি ঘটেছিল। আমি বললুম, নরেশবাবু, সত্যি করে বলুন তো, আপনি কি শিলাদিত্যকেই বাপি সেনের হত্যাকারী ভেবেছিলেন? নরেশবাবু বললেন, ভেবেছিলুম, কিন্তু নিশ্চিত ছিলুম না। আমার থিওরির কথা তুলে এখন আর লাভ নেই। তবে এটা তো আপনি জানেন, শিলাদিত্যকে খুঁজে বার করার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে যথাসাধ্য করেছি। যাই হোক, এবার আপনি বলুন আপনার অঙ্কের কথা। এই সময় কাজল নরেশবাবুর জন্য কফি এনে দিল। পরমা তাকে বলল, কাজল, তুমি নিজের কাজ করো গে। সে চলে যাওয়ার পর আমি বললুম,
আমার অঙ্ক মিলে গেছে, কিন্তু এই অঙ্কটা আমার গোড়া থেকেই মাথার ভিতরে এক কোণে কষা হচ্ছিল। শিলাদিত্যর কথা মতো আমি পরমাকে বাপির হত্যাকারী বলে মেনে নিতে পারিনি, কারণ বাপির বডি লক্ষ্য করে যা বুঝেছিলাম তাতে মনে হয়েছিল এই কাজটা আনাড়ি হাতে নয়, কারণ 3টে গুলির চিহ্ন রেখা টানলে একটা ত্রিভুজ হয়ে ওঠে, মাথার পিছনে একটা এবং পিঠের দুপাশে 2টো ক্ষত চিহ্ন। নরেশবাবু বললেন, আমাদের হাতে খবর ছিল শিলাদিত্য সল্ট লেক থেকে ভোরবেলায় নিজের গাড়িতে চেপে বেরিয়েছে। এখন দেখা যাচ্ছে যে পরমা দেবীর কাছেই এসেছিল। বলুন পরমা দেবী, সে কেন এসেছিল? পরমা বলল, শিলাদিত্য আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিল। সে 1 লাখ টাকা দাবি করেছিল এবং বুঝতে পারছিলাম সে এরপর ক্রমাগত আমাকে ব্ল্যাকমেল করে যাবে, কারণ আমাদের কাছে সে একটা রিভলভার দিয়েছে। নরেশবাবু সহাস্যে বললেন, যাই হোক, ওস্তাদের মার শেষ চালে। কর্নেল সাহেবকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।